হ্যালো স্যার, আজিরাবাদের গ্যাং কিছু মেয়েকে কিডন্যাপ করে বর্ডারে নিয়ে যাচ্ছে। আমাদের সিক্রেট টিম থেকে খবর পেয়েছি। ওকে, তুমি ওদের ফলো করো আর আমাকে লোকেশন মেসেজ করতে থাকো। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ওকে বলে ফোন কেটে দিল টাইগার্স গ্রুপের লিডার মাফিয়া কিং হাশেম চৌধুরী। তিনি মাফিয়া গ্রুপের লিডার। তিনি মানুষদের কল্যাণের জন্য মাফিয়া গ্রুপ গঠন করেন। তার জীবনে অনেক শত্রু, কারণ অসৎ অসাধু মানুষদের জন্য তিনি ভয়ঙ্কর মানুষ। তার জন্য তাদের অনেক ক্ষতি হয়ে থাকে। এবার তার সম্পর্কে একটু পরিচয় দেওয়া যাক। তিনি হলেন আমাদের গল্পের নায়ক মিস্টার হাশেম চৌধুরী। দেখতে গুড লুকিং, হ্যান্ডসাম আর প্রচণ্ড সৌন্দর্য ভরপুর। জিম করা বডি স্টাইলিস্ট। তার এত সৌন্দর্য, তবুও কোনো অহংকার নেই। তিনি তার সৌন্দর্যের জন্য বের হতে পারেন না, তাই সবসময় নিজেকে লুকিয়ে রাখেন। তিনি মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন। তিনি মাফিয়া গ্রুপগুলোর মধ্যে তিনি কিং। আপনারা আগে জানতে পেরেছেন তার দলের নাম, তাই সেটা আর বললাম না। তিনি অত্যন্ত দুঃসাহসী। অল্প বয়সে তিনি নিজেকে কিং হিসেবে তৈরি করে ফেলেছেন। তার মধ্যে বাজে কোনো নেশা নেই। তিনি অনাথ। তার দেশে বাইরে নামডাক অনেক। এবার গল্পে আসা যাক, বাকিটুকু পরে আস্তে আস্তে জানতে পারবেন। হাশেমকে যিনি খবর দিলেন তিনি হলেন হাশেমের খুবই বিশ্বস্ত একজন মানুষ। তার নাম জনি। তার জীবন যাবে, তবুও তিনি হাশেমের ক্ষতি হতে দেবেন না। হাশেম জনির খবর শুনে তার 2 বিশ্বস্ত বডিগার্ড সহ তার দলবল নিয়ে ছুটল সেই লোকেশন অনুযায়ী। এদিকে ওই শালা, তোকে কতবার বলবো তুই আর আমার পিছনে ঘুরবি না, তবুও তুই আবার আমাকে গোলাপ নিয়ে প্রপোজ করতে এসেছিস। আজ তোর সব চুল ছিঁড়ে ফেলবো, তোকে ভর্তা খাইয়ে তোর ভালোবাসার ভূত ছুটিয়ে দিব। এসেছে আমাকে প্রপোজ করতে, অ্যানাকোন্ডা কথাকার। ছাড় এবার বোন আমার, আমাকে কি তুই টাকু করেই ছাড়বি নাকি? হ্যাঁ হ্যাঁ তাই করব। তোকে কতবার বলেছি আমার এসব ভালো লাগে না, তবুও তুই আমাকে প্রপোজ করলি কেন? ভুল হয়ে গেছে মা, এবার ছেড়ে দে মা, পালিয়ে বাজি। নে, এবার জান্নাতকে প্রপোজ করার তোর শখ মিটেছে? তোকে আমরা সবাই কতবার বলি ওইসব পছন্দ করে না, তবুও তুই যাস বারবার অপমান হতে। ওই রাক্ষসী ডাইনিগুলো তোরা আমাকে না বাজিয়ে এমন করলি। ঠিক আছে ঠিক আছে, তোরা কেমন দেখে নিলাম। এরও তো মেয়ে, কিন্তু মানিক নিয়ন আকাশ, তোরাও আমাকে বাঁচালি না। ঠিক আছে, তোকে বাঁচাতে গিয়ে কি আমরা মার খাবো ওর হাতে? সরি দোস্ত, পারবো না। ওই তোরা সব চুপ কর, আর এই বজ্জাতটাকে নিয়ে যা এখান থেকে। তারপর সবাই মিলে জান্নাতের বন্ধুরা রিহানকে নিয়ে পালালো। কারণ তারা সবাই জানে জান্নাত খুব ইনোসেন্ট আর শান্তশিষ্ট হলেও খুব বেশি রেগে গেলে কন্ট্রোল হারিয়ে ফেলে। এই হলো আমাদের গল্পের নায়িকা সুমাইয়া আক্তার জান্নাত। বাবা মার বড় মেয়ে। জান্নাতের আরেকটা ছোট বোন আছে, 10ম শ্রেণীতে পড়ে। আর জান্নাত অনার্স 2য় বর্ষে লেখাপড়া করছে। জান্নাতের বাবা ব্যবসায়ী আর মা হাউসওয়াইফ। জান্নাত চায় তার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে। কোনো সম্পর্কে জড়িয়ে বাবা মার বিশ্বাস নষ্ট হোক তা চায় না, তাই সে এসব প্রেম ভালোবাসা এড়িয়ে চলে। জান্নাত সেখানে রাগ করে কলেজ থেকে বেরিয়ে চলে আসে ক্লাস না করে। এমন অনেকেই প্রপোজ করে তাকে, কিন্তু বন্ধুকে তার বারবার ফিরিয়ে দিতে অপমান করতে খারাপ লাগে। তবুও সে অ্যাকসেপ্ট করবে না, যতই খারাপ লাগুক। হাঁটতে হাঁটতে জান্নাত একটা শুনশান ছোট রাস্তায় এসে পড়ে। রাস্তাটা খুব নির্জন, নীরব। মানুষজন না থাকায় সে ভয় পেয়ে যায়। সে কখনো একাকী বের হয় না, একা থাকতে খুব ভয় পায়। জান্নাত এরকম পরিবেশ দেখে খুব ভয় পেয়ে অনেক দ্রুত হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে গোলাগুলির আওয়াজ পেয়ে আরো ভয় পেয়ে যায়। তবুও আস্তে আস্তে সামনে এগিয়ে দেখে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, আর সামনে কিছু গুন্ডা টাইপ মানুষ দাঁড়িয়ে, আর একজন উল্টো মুখ হয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো হুডি, কালো প্যান্ট, কালো জুতো, হাতে কালো গ্লাভস পরে আছে। তারপর একটা বন্দুক নিয়ে সামনে সেই লোকগুলোকে নিমেষেই গুলি করে দিল। আর তা দেখে জান্নাত নিজেকে ঠিক রাখতে পারেনি, এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। হাশেম তার দলবল নিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে তাদের পাঠিয়ে দেয় তার লোকদের সাথে। আর ওই নারী পাচারের লোকগুলোকে ঘেরাও করে বন্দুক ঠেকিয়ে গুলি করে মেরে ফেলে। এটাই তাদের শাস্তি। তাদের মারার পরেই হঠাৎ একটা মেয়ের চিৎকার ভেসে আসে হাশেমের কানে। পেছনে ঘুরে কাউকে দেখতে পায় না, তাই আরেকটু সামনে গিয়ে দেখে একটা মেয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। হাশেম তাড়াতাড়ি করে মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে দেখে থমকে গেল। এ আমি কি দেখলাম? চোখ যেন সরানো দায়। কি মিষ্টি চেহারার এক মায়াবী পরী। চোখগুলো টানা টানা, চোখে চশমা। চোখগুলো যেন একটি গোল ফ্রেমের চশমায় বন্দি রাখা হয়েছে। খাড়া নাক, গোলাপি গোলাপ ফুলের পাপড়ির মতো চিকন দুটি ঠোঁট, খুব আকর্ষণীয়। মুখটা হালকা লম্বা, ঠোঁটের নিচে কালো তিল।
থুতনিতে হালকা গর্ত, যা ওর ফেসটাকে আরও আকর্ষণীয় ও আরও রূপবতী করে তুলছে। জীবনে প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো আমার। ইস, হালকা বাতাস এসে মেয়েটির সিল্কি লম্বা চুলগুলো মুখের ওপর ফেলে দিল। না, এই মেয়ের সৌন্দর্য যেন বের হতেই আছে। উফ, আর কত ঘায়েল করবে আমায় তুমি রূপবতী। স্যার মেয়েটি তো অজ্ঞান হয়ে গেছে স্যার, তাকে হসপিটাল নিয়ে যাওয়া দরকার, না হলে খারাপ কিছু হতে পারে। ও হ্যাঁ, মেয়েটিকে তো হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। হাসেমের ঘোর কাটে তার দলের লোকের কথায়। তারপর একজন গাড়ি বের করে গেট খুলে দেয় আর হাসেম জান্নাতকে কোলে তুলে পেছনের সিটে জান্নাতের মাথা তার কোলে দিয়ে বসে পড়ে। তারপর গাড়ি তার লোক চালাতে শুরু করে। জান্নাতকে কোলে তোলার সময় হাসেমের মনে হচ্ছিল সে যেন নরম কোমল তুলায় হাত দিল, এত সফট। হাসেম জান্নাতের দিকে এক নজরে তাকিয়ে আছে। মেয়েটিকে তার খুব ভালো লেগেছে, ইচ্ছে করছে এইরকম করে সারা জীবন তার বাহু ধরে রাখতে। অনেকদিন পর আজ যেন খুব শান্তি পাচ্ছে বুকের ভেতরে। সে এই মেয়েটির মধ্যে তার শরীর থেকে কি সুন্দর মাথাল করা ঘ্রাণ আসছে, নেশা লাগিয়ে দিচ্ছে হাসেমকে। হাসেমের একজন লোক বলে উঠল, এই রাসেল স্যারের কি হলো বলতো? স্যার এই প্রথম কোনো মেয়েকে এইভাবে দেখছে। দেখ স্যার কেমন করে মেয়েটির দিকে তাকিয়ে আছে, খুব অবাক লাগছে ইয়ার। হ্যাঁ ইয়ার, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, স্যার তো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় না। কথা বলতে বলতে হঠাৎ তাদের সামনে মিররের দিকে যায়। তখন তা দেখে তো তারা সপ্তম আশ্চর্যজনক জিনিস দেখে ফেললো। তারা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকার পর রাসেল আবার ফিসফিস করে জাহাদকে বলল, ইয়ার জাহাদ, আমি যা দেখলাম তুই কি তাই দেখলি? ইয়ার এ আমি কি দেখলাম? স্যার আমাদের স্যার ওই মেয়ের গালে চুমু দিল। আমি কি এটা সত্যি দেখলাম? আমার সব কিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। বাইরে আমাকে একটা চিমটি কাটতো। এই তোমরা দুইজনে চিৎকার করছো কেন? ওর সমস্যা হবে, চুপচাপ দেখে শুনে ড্রাইভ করো। গট ইট। ইয়া আল্লাহ, জাহাদ জাহাদ, ওই হারামি। কি হয়েছে দেখছিস না? অষ্টম আশ্চর্যজনক জিনিস দেখছি। তাদের অষ্টম আশ্চর্য জিনিস হলো তাদের বস মেয়েটির গালে স্লাইড করছে আর মুস্কি মুস্কি হাসছে। রাসেল, আমাদের বস প্রেমে পড়েছে। দেখ মেয়েটিকে কেমন করে বুকের মধ্যে নিয়ে আছে। হাসেম বসে বসে সে খুব মজার কিছু করছে। তার মনে হচ্ছে সে কখনো জান্নাতের চুল নিয়ে খেলা করছে, আবার কখনো তার গালে ঠোঁটে স্লাইড করছে, যেন এটি তার জন্য খুব মজার খেলা। কখনো কখনো গালে চুমু খেয়ে বসছে। আর এগুলো দেখে তার বডিগার্ড দুটো চমকে চমকে উঠছে, কারণ তাদের বসকে তারা এই প্রথম এমন রূপে দেখলো। হঠাৎ গাড়ি ঝাঁকুনি দিয়ে ওঠে আর অমনি হাসান রেগে যায়। এই, তোমরা দেখে শুনে গাড়ি চালাতে পারো না? ওর যদি কিছু হয় তো তোমাদের একটাকেও আস্ত রাখবো না, মাইন্ড ইট। হাসেম জান্নাতের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার কিচ্ছু হবে না পরি, আর বেশি দূর নেই, আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ লাগবে হসপিটালে যেতে। এই জাহাদ, তোমার কালির কোটাটা দাও, গেট আপ চেঞ্জ করা লাগবে। গাড়িটা কিছুক্ষণের জন্য একটু সাইড করো, না হলে ঝাঁকুনিতে ও পড়ে যাবে। জি স্যার, এখনই দিচ্ছি। তারপর হাসেম তার কালি নিয়ে তার হাতে পায়ে মুখে মেখে অতি ফর্সা থেকে শ্যামল রূপ ধারণ করলো। এটা সে প্রায়ই করে থাকে, কারণ তাকে ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নারী পুরুষ সবাই তাকে হা করে গিলে খায়। মেয়েরা তাকে দেখলে পাগল হয়ে যায়। অনেক মেয়ে রাস্তাঘাটে তাকে দেখলে পাগলামি শুরু করে দেয়। তাই হাসেম এসব পাগলামি থেকে বাঁচার জন্য কালি মেখে থাকে বাইরের মানুষের মধ্যে থাকাকালীন। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল হসপিটালে। হসপিটালে ঢুকেই হাসেম চিৎকার করে ডক্টরকে ডাকতে শুরু করলো, যেন কি না কি হয়ে গেছে। হাসেমের লোকগুলো কাণ্ড থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ডক্টর হাসেমের কথা শুনে জলদি ছুটে আসে কি হয়েছে তা দেখার জন্য। হয়তো সিরিয়াস কিছু হয়েছে বলেই এমন চিৎকার শুরু করেছে, কিন্তু এসেই তিনি দেখেন তেমন কিছুই না, সাধারণ রোগী। হাসেম ডক্টরকে ডেকে বলে ওঠে, ডক্টর প্লিজ, ওর কি কিছু হয়েছে? একটু দেখুন, ও চোখ খুলছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, তবুও জ্ঞান ফিরে আসছে না কেন? ডক্টর জান্নাতের চোখ চেক করার সময় হঠাৎ আরিয়ান বলল, ডক্টর আস্তে, ওর লাগবে তো। ও যদি বিন্দু পরিমাণ ব্যথা পায় তাহলে আপনাকে আমি কিন্তু ছাড়বো না, মেরে ফেলবো একদম। শুনুন মিস্টার, কি যেন নাম আপনার? হাশেম চৌধুরী।
ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিজনেসম্যান। ও সে যাই হোক, ওনার তেমন কিছু হয়নি। কিছুতেই হয়তো ভয় পেয়েছে, তাই হয়তো সেন্সলেস হয়ে গেছে। আর ওনার ব্যথা পাবার ব্যাপারটা হলো, চিকিৎসা করতে গেলে অমন একটু আধটু ব্যথা পেতেই পারে। ইয়াংম্যান, আমি বুঝতে পারছি আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই তার অল্প ব্যথা সহ্য করতে পারছেন না। কিন্তু ইয়াংম্যান, আমাদের তো কিছু করার নেই। থাকলে আমরা চেষ্টা করতাম যাতে রোগী কোনোভাবেই ব্যথা না পায়। না না, আমি কিছু শুনতে চাই না। ওর ব্যথা পাওয়া মানে আমার বুকে ছুরির আঘাত দেওয়ার মতো লাগছে। আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। ডোন্ট ওয়ারি, 2-1 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে। কিন্তু তার আগে তাকে ঘুমের ইনজেকশন আর স্যালাইন দেওয়া লাগবে। মেয়েটা খুবই দুর্বল আছে, শরীরে তার পর্যাপ্ত পরিমাণ শক্তির অভাব রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর সুস্থতার জন্য যা জরুরি সব করুন, যত টাকা লাগে দেব। না, আমার খরচ লাগবে না, অল্পতেই হবে। ওর তেমন কিছু সিরিয়াস হয়নি, শুধু এক্সট্রা মেডিসিন আর স্যালাইনের টাকা দেওয়া লাগবে। ওকে। তারপর ডক্টর স্যালাইন রেডি করে যখন জান্নাতের হাতে স্যালাইনের সুচ ফুটতে যায়, তখন হাসিম আবার চেঁচিয়ে উঠে বলে, কি করছেন কি আপনি? ওর লাগবে তো? না, আমি সুচ ফুটতে দেব না, ও ব্যথা পাবে। বলে হাসিম কিছুতেই জান্নাতের হাতে সুচ ফুটতে দিচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে রাসেল আর জাহাদ দৌড়ে আসে আর হাসিমকে বোঝাতে শুরু করে। স্যার মেয়েটিকে বলার আগেই আর বাকিটা বলতে পারলো না। তারপর রাসেলের গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। এই, তোর সাহস তো কম না? ওকে মেয়েটি বলছিস? ম্যাম ম্যাম বলবি। এবার থেকে বুঝতে পারলি? কথাটা কানে ঢুকিয়ে নে ভালো করে। জি মনে থাকবে। আর রাসেলের গালে থাপ্পড় পড়া দেখে জাহাদও নিজের গালে হাত দিয়ে বসে আছে। ইস, ও বললে তো ওর গালেও পড়তো, বড় বাচ্চা বেঁচে গেছে। বেচারা ভেবে শান্তি পাচ্ছে সে। ওইদিকে ওদের ঝগড়ার ফাঁকে ডক্টর তার কাজ সেরে পালিয়ে গেছে। তিনি বুঝে গেছেন এখানে থাকলে তার বিপদ হতো, তাই সে মানে করে কেটে পড়েছেন। হাসিমের হঠাৎ ঝগড়ার সময় জান্নাতের দিকে চোখ যায় আর সে শান্ত হয়ে যায়। আস্তে আস্তে তার কাছে গিয়ে একটি টুল নিয়ে জান্নাতের পাশে বসে পড়ে আর জান্নাতের হাতের দিকে তাকিয়ে দেখলো হাতে স্যালাইন দেওয়া আছে। রাগ উঠলেও পরক্ষণে সেটাকে দমিয়ে নিল। আর এদিকে বেচারা রাসেল আর জাহাজ তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে পালালো। থাকলে না জানি আর কি হতো। বাইরে গেটের দুই দিকে পিস্তল হাতে দাঁড়িয়ে পড়লো। হাসিম জান্নাতের দিকে কিছুক্ষণ মায়া ভরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো, যেন তার দীর্ঘকালে চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে। তারপর জান্নাতের হাত নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো আর জান্নাতের সারা মুখেও চুমুতে চুমুতে ভরিয়ে দিল, যেন এটাই তার প্রধান কাজ। চুমুতে সে শান্ত হয়ে জান্নাতের গলায় মুখ গুজে খুব সাবধানে শুয়ে রইল। জান্নাত তার হঠাৎ পাওয়া ভালোবাসা, তার মনে হচ্ছে এই মেয়েটি ছাড়া সে অচল। ওকে ছাড়া হাসিম বাঁচতে পারবে না। মনে হয় যেন ও চোখের আড়াল হলেই ও পাগল হয়ে যাবে। ওর কষ্টগুলো যেন ওর বুকে সূচের মতো বেঁধে। আচ্ছা, ওর যদি জ্ঞান ফেরার পর ও চলে যেতে চায় তখন কি হবে? না না, ওকে আমি কোনো মতেই যেতে দেব না। বুকের মধ্যে লুকিয়ে রাখবো। ওকে কাউকে দেব না, কাউকে না। যে নিতে আসবে তাকেই খুন করব। হঠাৎ কারো কান্নার আওয়াজে হাসিমের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারছে না কে কান্না করছে এতক্ষণ। সে কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছিল তার বইটাকে জড়িয়ে। এখন তার মেজাজটা খুব খারাপ হচ্ছে। এখন তার সামনে পেলে তাকে খুন করত তার শান্তির ঘুম ভাঙানোর অপরাধে। এবার হাসিম অনুভব করলো কান্নার আওয়াজ তার কানের খুব কাছ থেকে আসছে আর কিছু ভেজা ভেজা অনুভব করছে। হায় আল্লাহ, এ কি হলো আমার? আমি কি আর আমার নাতি নাতনিদের বিয়ে দেখতে পাবো না? তার আগেই আমার উকান্ডার অচিনপুরের বরটাকে বিধবা বানিয়ে দিলে। জান্নাত নড়াচড়া করছে বলে তাড়াহুড়ো করে হাসিম জান্নাতের ওপর থেকে উঠে জান্নাতকে একটার পর একটা জিজ্ঞেস করতে লাগলো। জান পাখি আমার, এখন তোমার কেমন লাগছে? শরীরে কোথাও কি ব্যথা লাগছে? ব্যথা লাগলে বলো, ওই ডাক্তারের খবর আছে। আমার জান পাখিকে ব্যথা দেয়, সাহস কত ওর! ওর চাকরিই ফিনিশ করে দেব। বেবি সোনা আমার, কান্না করে না। জান্নাত হাসিমের এসব কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আর মনে মনে ভাবছে, লোকটা কি পাগল হয়ে গেল? একটা অচেনা মানুষ আমাকে এগুলো কি বলছে? এসব ভাবতে ভাবতে জান্নাত কাঁদতেই ভুলে গেছে। শুধু বড় বড় চোখ করে হাসিমের দিকে তাকিয়ে আছে। হাসিম মনে করে যে তার আদুরি কথায় কাজ দিয়েছে, তাই সে বাচ্চাদের মতো খুশি হয়ে জান্নাতকে বলতে লাগলো, এই তো আমার সোনা পাখিটা চুপ হয়ে গেছে।
জান্নাত এরকম পরিস্থিতি থেকে ঘাবড়ে গিয়ে আরো জোরে সোরে কান্না শুরু করেছে আর প্রলাপ বকে যাচ্ছে আম্মুর কাছে যাবে বলে। আর হাসেম এই কথা শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে, তার বইটা তার থেকে যেতে চাইছে। না, এটা হতে পারে না। আমি ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। এদিকে মিস্টার দিশান রায়হান সব জায়গায় খুঁজেও যখন পেলেন না, তখন তিনি গাড়িতে হেলান দিয়ে মুখে হাত দিয়ে কান্না করতে লাগলেন। তার বড়ই আদরের লক্ষ্মী মেয়ে, বড় মেয়ে হিসেবে জান্নাত খুব আদরের সবার। ওনার বিশ্বাস জান্নাত তার বিশ্বাস হারাবে না কোনো উল্টোপাল্টা কিছু করে, তাহলে নিশ্চিত কোনো বিপদে পড়েছে। এখন তার ভয় হচ্ছে খারাপ কিছু হয়নি তো। সায়ান তার চাচুকে ভেঙে পড়তে দেখে নিজেও কি করবে বুঝতে পারছে না, কারণ জান্নাত ওর 1 বছরের বড় হলেও তাদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো। সায়ানের নিজেরই কষ্ট হচ্ছে, খুব নিজেকে সামলাতে পারছে না, কিন্তু এখন ও চাচুকে না সামলালে খুব খারাপ হয়ে যাবে। তাই ও এবার চাচুকে সান্ত্বনা দিতে এগিয়ে গেল। চাচু, চাচু প্লিজ তুমি শান্ত হও। আমরা ইনশাল্লাহ জান্নাতকে খুঁজে পাবো। হৃদু আমাদের আদরের, ওর কিচ্ছু হবে না। আমরা তো আছি, আমরা ওকে খুঁজে বের করবই। শায়ন এতক্ষণ ধরে বলে যাচ্ছে, কিন্তু তার চাচুর কোনো সারা শব্দ পাচ্ছে না দেখে শায়ন একটু ভয় পেয়ে গেল। তাই তাড়াহুড়ো করে তার চাচুকে ধাক্কা দিয়ে দেখলো, ধাক্কাকে তার চাচু দিশান রায়হান হেলে পড়ে গেল। শায়ন তার চাচুকে এরকম ভাবে দেখে হতভম্ব হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ওই রকম ভাবে চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ পাশ থেকে গাড়ির আওয়াজে তার হুঁশ ফিরে আসে। তারপর তাড়াহুড়ো করে চাচুর পালস চেক করে দেখে ঠিক আছে। তখন শায়ান শান্তির নিঃশ্বাস ফেলে। শায়ান তার চাচুকে ধরে ড্রাইভিং সিট থেকে প্যাসেঞ্জার সিটে এনে বসিয়ে দেয় আর নিজে গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়। বাড়িতে সবাই এমনিতেই টেনশনে আছে, তাই আর বাড়িতে কিছু জানালো না। চাচুর কথা শুনতে পেলে আরও টেন্স হয়ে যাবে, শুধু নিজের আব্বুকে চুপি চুপি বলে রাখলো। আর আব্বু যেন সুযোগ বুঝে একবার হসপিটালে দেখতে আসে, হসপিটালের ঠিকানা দিয়ে রাখলে সেজন্য। শায়ান হসপিটালে নিয়ে এসে ডাক্তারকে দেখালে ডাক্তার বলল অতিরিক্ত টেনশনের ফলে মাথায় চাপ পড়ায় অজ্ঞান হয়ে গেছে। তেমন কিছু হয়নি, ভাগ্য ভালো শুধুই জ্ঞান হারিয়েছে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল, তবুও ভাগ্যের সহায় সেজন্যই বেঁচে গেছে। মজার ব্যাপার হলো জান্নাত যে হসপিটালে আছে সেখানে তার আব্বুকে নিয়ে যাওয়া হয়। জান্নাতের আব্বুকে ইনজেকশন দেওয়া হয় যাতে তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে, আর কিছু মেডিসিন লিখে দেয়, সেগুলো আনার জন্য শায়ন কেবিন থেকে বাইরে বের হয়। তারা 3 তলার একটা কেবিনে আছে, আর জান্নাতেরা 2 তলার কেবিনে সিঁড়ির পাশের একটা রুম পড়ে। ওদিকে জান্নাত কেঁদে যাচ্ছে বাড়ি যাবে বলে, আর হাসেম কোনো মতেই থামাতে পারছে না। জান্নাত অপরিচিত মানুষ খুব ভয় পায়। ছোট থেকেই ও পরিচিত ছাড়া অপরিচিতদের সাথে মেশেনি কখনো। মা বাবা, আশপাশে কাজিন আর বন্ধু বান্ধব এসব নিয়েই ও দুনিয়া। তাই তো ও খুব ভয় পেয়ে গেছে এভাবে একজন অপরিচিত মানুষের সাথে থাকতে। তাও আবার কখন থেকে কি না কি কথা বলে যাচ্ছে সেটা তো আছেই, কিন্তু যেভাবে জড়িয়ে ধরে আছে যে ভয়ে ওর জান যায় যে অবস্থা। হাসেম তো ভেবেই পায় না এত বড় মেয়ে এইভাবে বাচ্চাদের মতো কান্না করছে কিভাবে। হাসেম আর থামতে না পেরে দিল এক ধমক। ধমক দিয়ে চিৎকার করে বলে উঠল, চুপ চুপ, এবার আর একটুও কাঁদবে না। আর একবার বাড়ি যাওয়ার কথা বললে মুখে টেপ দিয়ে হাত পা বেঁধে রাখবো একদম। হাসেম কথা শুনে জান্নাত কিছুক্ষণ চোখে টলমল পানি নিয়ে চুপ থেকে আবার পুরো দমে আবার চিৎকার করে কান্না শুরু করলো। বেচারা হাসেম মাথায় হাত দিয়ে বসে পড়ে আর কিছুক্ষণ পর পর মাথায় চাপড় মারে আর মনে মনে বলে, এই কোন মেয়েকে মনে লাগলো আমার? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? এর চোখে এত পানি আসে কোথা থেকে? চোখে কি পানির ট্যাঙ্কি আছে? পরে এক সময় চেক করে দেখা লাগবে। আর এদিকে জান্নাতের কান্নার জন্য হাসেমের 2 বডিগার্ডও মাথা নষ্টের জোগাড় হবার উপক্রম, কিন্তু তাদের কিছুই করার নেই, চুপ করে থাকা ছাড়া। এখন তাদের নিজেদেরই কান্না করতে ইচ্ছা করছে এমন পরিস্থিতিতে। ভাবছে না জানি ওদের বস কেমন করে সহ্য করছে, সেটাই ভেবে পাচ্ছে না তারা। জান্নাত যখন কান্না করছিল তখন ওখান দিয়ে সায়ান যাচ্ছিল, তখনই জান্নাতের আওয়াজ শুনতে পায় আর থেমে যায় পা, যেন তা চলতে চায় না। এটা কি ও সত্যি শুনতে পাচ্ছে নাকি ওর ভ্রম? এসব জান্নাতের কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছে এটাই জান্নাত, কারণ জান্নাতের কান্না ওদের বাড়িতে ফেমাস। ছোটখাটো কিছুতেই কান্না করাও স্বভাব ওদের বাসায়। সবাই জানে কান্নাতে নোবেল দিলে জান্নাত সর্বপ্রথম পেয়ে যেত যে হারে ও কান্না করে। একবার চেক করে দেখলে ক্ষতি কি? কিন্তু এখানে তো গার্ডের ব্যবস্থা কেন সেটাই তো বুঝতে পারছি না। কে এমন ভিআইপি মানুষ যে তাকে এভাবে বন্দুক হাতে নিয়ে গার্ডের ব্যবস্থা করে রাখতে হবে? শায়ন এসব ভাবতে ভাবতেই এবার কথার আওয়াজ পেল। একটা ছেলে আর মেয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা জান্নাতের মতো গলার আওয়াজ পাচ্ছে, আর আরেকজনকে সে বুঝতে পারছে না।
তখনই জাহাদ দেখলো সায়ান দরজার কাছে দাঁড়িয়ে আছে। জাহাদ রাসেলকে বলে ওকে নিয়ে এগিয়ে আসলো সায়ানের কাছে। এই যে ভাই, এখানে কি করছেন? এখানে দাঁড়িয়ে থাকা নিষেধ। দাঁড়ানোর ইচ্ছে হলে অন্য জায়গায় গিয়ে দাঁড়ান। আমাদের ছাড়া জানতে পারলে খবর আছে আপনার। আচ্ছা স্যার, এই রুমে একটি মেয়ের কান্নার আওয়াজ পেলাম। সেই মেয়েটির নাম কি জানতে পারি? না ছোট ভাই, সেটা আমাদের বলার আদেশ স্যার দেয়নি। প্লিজ ভাই, একটু বলেন না। না হলেও মেয়েটিকে একটু দেখতে চাই। মেয়েটির কণ্ঠ আমার অনেক চেনা চেনা লাগছে। সায়ানের কথায় জাহাদ আর রাসেল একে অপরের মুখে মুখে তাকায়। শুধু ওদের এরকম করতে দেখে সায়ান আবারও বলে ওঠে, প্লিজ স্যার, একটু দিন না দেখতে। আমি আমি জাস্ট একটু দেখব। একটু শুধু আমার বোনকে খুঁজে পাচ্ছি না। ওকে না পেলে বেঁচে থেকেও মৃত হয়ে যাব। আচ্ছা, আপনার বোনের নাম কি? জান্নাত। রাসেল আর জাহাদ দুজনে চমকে বলে উঠল, জান্নাত? জি স্যার। আপনারা কি কেউ চেনেন এই নামের কাউকে? না না, আমরা এই নামে কাউকে চিনি না। ওরে বাবা, এই ছেলেটা বোনকে খুঁজতে এসেছে। স্যার তো কিছুতেই ম্যামকে দেবে না। জাহাদ, এই ছেলেকে এখান থেকে জলদি সরানো লাগবে। ম্যামকে চিনে ফেললে ঝামেলা বাঁধবে, তখন স্যার আমাদের আস্ত রাখবে না, সাথে চাকরিটাও যাবে। প্লিজ স্যার, আজ ওকে না পেলে বাসায় চাচু চাচিকে কি জবাব দেব? চাচু জান্নাতকে না দেখতে পেয়ে হতে এবার হার্ট অ্যাটাক করেই ফেলবে। সায়ানের কথা শুনে আর নাম শুনে ওরা শিওর হয়ে গেছে এটাই ম্যামের ভাই, আর উনি তার বোন মানে ম্যামকেই খুঁজছেন। না না, তার খবর কিছুতেই দেওয়া যাবে না এই ছেলেকে। দিলে এই খবর আছে আমাদের। আসলে হাশেম জান্নাতকে হসপিটালে আনার সময় তার লোকদেরকে বলে দেয় জান্নাতের সম্পর্কে খোঁজ নিতে। তখনই তারা জানতে পারে জান্নাতের সম্পর্কে। আসলে ছোট ভাই, বলছিলাম কি, স্যারের ওয়াইফ অসুস্থ, তাই উনি কান্না করছিলেন। এখানে আপনার বোন জান্নাত নেই। প্লিজ দেন না ভাই একটু। আমার মন বলছে আমার বোন ভেতরে আছে। বললাম না আপনাকে, স্যারের ওয়াইফ আছে এখানে। স্যার ম্যামকে দেখাতে নিষেধ করেছে, তাকে দেখার অনুমতি বাইরের কাউকে দেয়নি। আরে স্যার, একটু দেখলে কিছু হবে না? ওদের চেঁচামেচির আওয়াজ শুনে জান্নাতকে ছেড়ে হাসিম উঠে আসে, আর জান্নাতকে হাসিম ছেড়ে দেওয়ায় জান্নাত হাঁপ ছেড়ে বাজে। এতক্ষণ ওর দম আটকে যাচ্ছিল। হাসিম দরজা ফাঁক করে দেখে এক ছেলে দাঁড়িয়ে আছে, 18-19 বছর বয়সের হবে। হাসিম বের হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? কিন্তু সায়ান হাসিমের দিকে নজর দিতে তার নজর যায় রুমে বসে থাকা জান্নাতের দিকে। হাসিম দরজা ফাঁক করার সময় সায়ান জান্নাতকে দেখে ফেলে। সায়ান তখনই জান্নাত বলে ডাকতে শুরু করে। সায়ানের মুখে জান্নাত নাম শুনেই হাসিম চমকে ওঠে, আর হাসিমের গাটা ভয় পেয়ে যায়, কারণ সায়ান জান্নাতকে দেখে ফেলেছে। হাসিম তো তাদের আস্ত রাখবে না এখন। হাসিম ভয় পেয়ে গেছে জান্নাতের বাসার লোককে দেখে। এখন তো তাহলে জান্নাতকে কেড়ে নেবে। এখন কি করবে হাসিম? হাসিম তাড়াতাড়ি করে গেট লাগিয়ে জান্নাতের কাছে যায়, কিন্তু এতক্ষণে জান্নাত তো বুঝে গেছে যে তাকেই ডাকছে। জান্নাত সায়ানের গলার আওয়াজ পেয়ে সায়ান সায়ান বলে চিল্লাতে শুরু করে, আর হাতের কানেলা ঘুরে ফেলে জোরে টান দেওয়ায় হাত থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও তার সেদিকে খেয়াল নেই। জান্নাতের এখন একটাই মনে আছে, ওকে সায়ানের কাছে যাওয়া লাগবে। কিন্তু সায়ানের কাছে ছুটতে যাওয়ার আগেই হাসিম জান্নাতকে ধরে ফেললো। জান্নাত বারবার বলতে শুরু করলো, ছাড়ুন আমায়, ছাড়ুন, প্লিজ ছেড়ে দিন। প্লিজ আমায় ছেড়ে দিন। আমি সায়ানের কাছে যাব। সায়ান, আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ, আমি বাড়ি যাব। জান্নাত সায়ান সায়ান বলে চিৎকার করে কাঁদতে থাকে। সায়ানও জান্নাত জান্নাত বলে ডাকতে থাকে। সায়ানকেও গাড়গুলো শক্ত করে ধরে আছে। হাসিম জান্নাতকে শক্ত করে ধরে এনে কেবিনের সিটে বসে পড়ে, আর জান্নাতকে কোলে নিয়ে বসে থাকে, আর জান্নাতের হাতের রক্ত মুছে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দেয়। আরিয়ান খুব ভয় পেয়ে আছে, ও জান্নাতকে কিছুতেই যেতে দেবে না। জান্নাতকে কোলের ওপর নিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। বারবার বলতে থাকে, আর জান্নাতকে চুমু দিতে থাকে। জান্নাতের মাথা বুকে জড়িয়ে বসে আছে হাসিম। এদিকে সায়ান ওদের সাথে পেরে না উঠে কিছুক্ষণ চুপ করে হঠাৎ করে ঠেলা দিয়ে রুমে ঢুকে যায়। রুমে ঢুকে থাকে একজন শ্যামলা লম্বা সুন্দর করে সেই লোকটা জান্নাতকে কোলে নিয়ে জড়িয়ে জান্নাতের মাথা বুকে নিয়ে বসে আছে, আর জান্নাত কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। সায়ান জান্নাত বলে ডাক দিল, আর জান্নাত ধরফড়িয়ে উঠে যায়, কিন্তু হাসিম উঠতে দেয় না জান্নাতকে, আরো বুকের মধ্যে ঢুকিয়ে নেয়। সায়ান দৌড়ে জান্নাতের কাছে যায়, কিন্তু জান্নাতের কাছে যেতেই
হাসিমের গার্ডরা তাকে আবারও ধরে ফেলে। তবুও সায়ান জান্নাতের ধরতে যায় আর জান্নাত বলে ডাকতে থাকে। জান্নাত অনেক কান্নাকাটি করে, কিন্তু সায়ানকে জান্নাতকে ধরতে দেয় না। জান্নাতকে নিয়ে আরো কর্নারে ঘেসে যায় হাসেম। যেন ছোট বাচ্চা তার পছন্দের জিনিস কেউ কেড়ে নেবে, তাই সে কোনায় গিয়ে লুকিয়ে থাকে। হাসেম জান্নাতকে কোলে নিয়ে কর্নারে গুটিসুটি মেরে বসে পড়ে। সায়ান এসব দেখে অবাকের উপর অবাক হচ্ছে। না না, আমি ওকে দেব না, কাউকে দেব না। তুমি চলে যাও, আমি ওকে দেব না। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু জান্নাত আপনাকে ভালোবাসে না, ও আপনার কাছে থাকতে চায় না। আপনি ওকে ছেড়ে দিন বলছি। বলছি না আমি ওকে ছাড়বো না। আমার মরার আগ পর্যন্ত ওকে আমি ছাড়বো না, কখনোই না। ও আমার জান, আমি ওকে ছাড়বো না। এদিকে জান্নাতের আব্বুর জ্ঞান ফিরে এসেছে, তাই বাড়ির কে কে আছে খুঁজতে খুঁজতে ওদের কাছে চলে আসে। আর জান্নাতকে দেখে দৌড়ে আসে জান্নাতের কাছে। জান্নাত মা, আমরা তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুমি হসপিটালে কি করছো আম্মু? আপনি চলে যান, আমি ওকে ছাড়বো না। আমি ওকে কোনোদিনও ছাড়বো না। ও আজ থেকে শুধুই আমার, আর কারণ না, আর কারণই না। বুঝতে পেরেছেন? নাও গেট আউট। হাসেমের কথা শুনে জান্নাতের আব্বু কিছুক্ষণ চুপ থেকে বোঝার চেষ্টা করে আসলে হয়েছেটা কি, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর ছেলেটাই বা জান্নাতকে কেন এভাবে গুটিসুটি মেরে কোলে নিয়ে বসে আছে, আর কেনই বা জান্নাতকে দিতে চাইছে না। বাবা, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে দিতে চাচ্ছ না কেন? ও কি কোনো দোষ করেছে? কোনো দোষ করে থাকলে ক্ষমা করে দাও, আর কোনোদিনও কোনো কিছু করবে না। আমি কথা দিচ্ছি, এবার তুমি ওকে আমাকে দিয়ে দাও। ওকে না নিয়ে গেলে ওর আম্মু আরও অসুস্থ হয়ে যাবে। না না, আমি ওকে দেব না, কখনো না, কখনো না। আমি ওকে আজই বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। কোনোদিনও দেব না ওকে, ও শুধু আমার। হাসেম জান্নাতকে আড়াল করে আঁকড়ে ধরে আছে। জান্নাতকে তো এসব কিছুই জানতে পারলো না, কারণ সে কাঁদতে কাঁদতে হাসেমের বুকে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ইঞ্জেকশনের রিয়াকশন এখনো আছে, তাই সে এখন গভীর ঘুমে। তাকে নিয়ে কত কি হয়ে গেল তা থেকে সে একদম বেখবর। চাচ্চু, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি জান্নাতকে নিতে, কিন্তু উনি দিতেই চাইছেন না। চাচ্চু, আমাদের উচিত এখন পুলিশকে খবর দেওয়া। তাছাড়া উনি কিছুতেই দেবে না আমাদের জান্নাতকে। দেবে না মানে? উনি পেয়েছেনটা কি? আমার মেয়ে আর আমাকেই দেবে না? আশ্চর্য। হাসেম জান্নাতকে নিয়ে যাওয়ার কথা শুনে চোখ লাল করে ভয়ঙ্করভাবে চিৎকার করে বলে উঠল। আর্মি পুলিশ যা পারেন নিয়ে আসেন, কিন্তু আমি ওকে ছাড়ছি না। ও শুধু আমার, মানে আমার। এখনও কারো মেয়ে হোক আর যাই হোক, সব কিছু বাদ। ও শুধু এখন থেকে, ওর পরিচয় হাশেম চৌধুরীর ভালোবাসা। হাশেম চৌধুরীর ও বউ হবে। রাসেল, যা কাজে নিয়ে আয়, আমি ওকে আজই বিয়ে করব। রাসেল আর জাহাদ বুঝে পায় না লোকটা হঠাৎ এত পাগল হয়ে গেল কেন এই মেয়ের জন্য। বাপরে, কি ভালোবাসা, কখনো ও দেখেনি। একদিনের ভেতর স্যার কি হয়ে গেল, এই স্যারকে এখন চিনতেই পারছে না। জান্নাতের আব্বু হাসেমের কথা শুনে হতভম্ব হয়ে গেছে। তার মাথা কাজ করছে না, জীবনে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি। এদিকে সায়ান খুব দ্রুত বাড়ির সবাইকে খবর দিয়ে দিল। জান্নাতের আব্বু খবর শুনে এখনই আসার জন্য চিৎকার শুরু করেছে, কিন্তু সায়ানের আব্বু নিয়ে যেতে চাইছিল না। তবুও বাধ্য হয়ে সবাইকে নিয়ে আসলো আর পুলিশকেও খবর দিয়ে দিল। হাসেম জানে যে পুলিশকে খবর দিয়ে লাভ নেই, তাই সেদিক থেকে সে নিশ্চিত। জান্নাতের আব্বু আর সায়ান কাছে গিয়ে জান্নাতকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, আর হাসেম বারবার ধমক দিয়ে বলছে, ডোন্ট টাচ হার, খবরদার ওকে ছোবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি ওকে দেব না। ওকে দিলে আমি বাঁচতে পারবো না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। জান্নাতের ঘুমের ঘরে এত চিৎকার চেঁচামেচির মধ্যে ঘুম তো ভেঙেছে, কিন্তু চোখ খুলতে পারছে না। অনেক চেষ্টা করেও ওর আব্বু আর সায়ান অনেকের গলার আওয়াজ পাচ্ছে। হসপিটালের লোকেরা এসে বলছে, আপনারা প্লিজ চিৎকার চেঁচামেচি করবেন না, এটা হসপিটাল, রোগীর ক্ষতি হবে, এসব বাইরে গিয়ে করুন। কিন্তু এসব বলতে বলতে হাসেম আর হাসেমের লোকের চোখ রাঙানিতেই ওরা চুপসে গেল, কারণ আরিয়ানের এখানে অনেক টাকা দিয়ে রেখেছে। জাহাদ আর রাসেল জান্নাতের আব্বু আর সায়ানকে সরাতে চাচ্ছে, কিন্তু পারছে না। এই জন্য তাদের আরও লোক আনতে বলল। প্রায় 2 ঘন্টা পর, ঠিক রাত 8:14 হাসেম আর জান্নাতের বিয়ে সম্পূর্ণ হলো পারিবারিকভাবে। কাজে সে বিয়ে করিয়ে দিল। হাসেম আর জান্নাত দুজনে 3 বার কবুল বলে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো।
জান্নাত এখন মন খারাপ করে আছে। বাধ্য হয়ে জান্নাত বিয়ে করেছে হাসেমকে। সবাই মেনে নিল ওদের বিয়ে। জান্নাত কান্না করছে আর ভাবছে, আজকের দিনটাই খারাপ। কেন যে ওই রাস্তায় একা একা বের হতে গেলাম? না বের হতাম আর না এমন হতো আমার জীবনে। একটা দিনের মধ্যেই সব বদলে গেল। হাসেম খুব খুশিতে আছে। তার ভালোবাসা, তার জীবন আজ থেকে তাকে একদম নিজের করে নিয়েছে। ওকে কখনো ছেড়ে থাকতে পারবে না। আপনারা কিছু বুঝতে পারছে না তো ব্যাপারটা কি হলো? শুনুন তাহলে বলে ফেলি। হাসেম তার রানীকে কিভাবে তার নিজের করে নিতে হলো সেটা খুব সহজ ছিল না। তবু আমাদের হাসেম যে সব কিছুকে জয় করে এসেছে, আর তার রানীর বেলায় কি হেরে যেতে পারে? কখনোই না। তাই তো রানীকে নিজের করার জন্য হাসেমকে মাফিয়া ফর্মে ফিরতে হয়েছে। না হলে যে পেত না জান পাখিকে। তার জান পাখি এতে কষ্ট পেয়েছে, ভয়ও পেয়েছে, কিন্তু তবুও সে খুব খুশি তার রানীকে নিজের করে পেয়ে। এবার বলেই ফেলি তাহলে। ফ্ল্যাশব্যাক। যখন সবাই জান্নাতকে নিয়ে টানাটানি করছিল তখন জান্নাত তো কান্না শুরু করে, কিন্তু হাসেম তো ছাড়বার পাত্র না। ছেড়ে দিলেই তার পরাণ পাখি হারিয়ে যাবে, যতই কষ্ট হোক। এই রিস্ক সে নিতে চায় না। জান্নাতকে ছাড়া যে তার দম বন্ধ হয়ে আসে। তাই ওদের ফ্যামিলির সবাই আসলে হাসেম ওদের বলে সে জান্নাতকে বিয়ে করতে চায়, কিন্তু হাসেমের পাগলামি দেখে তারা আর জান্নাতকে হাসেমের হাতে দেবে না। তারপরেও তারা হাসেমকে চেনে না, জানে না, কখনো দেখেনি। হাসেম অনেক বড় লোক টাইপ ও বকাটে, তাই জান্নাতের বাড়ির সবাই তাদের সমান অনুযায়ী পরিবারকে জান্নাতকে দিতে চায়। হাসেম অনেক দূরে থাকে, হাসেমের কেউ নেই, এসব ভেবেই আর কেউ ওর কাছে দিতে চায় না। হাসেমের হাত জোর করে কত মিনতি করলো, তবুও তারা নারাজ। তাই হাসেম বাধ্য হয়ে জান্নাতকে নিজের কাঁধে তুলেই হাঁটতে শুরু করলো, আর তার লোকেদের ইশারা করলো সবাইকে আটকাতে। আর আটকালে হাসেম জান্নাতকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটাল থেকে। এখানে সে আর চাইছে না গন্ডগোল করতে। সে বিয়ে করবে, তবে সবার সামনেই করবে, তার বাড়িতে নিয়ে গিয়ে। এদিকে জান্নাতকে কাঁধে নেওয়ার পর থেকে জান্নাতের হাত পা ছুটতেই আছে, তবু মনে হয় যেন হাসেমের কিচ্ছুই হয় না। কাঁধে তো এমনভাবে নিয়েছে মনে হচ্ছে যেন তুলোর বস্তা একটা। সোনা, তুমি কিছু খাও না নাকি? এত হালকা কেন? মনে হচ্ছে যেন তুলোর বস্তা কাঁধে নিয়ে আসি। তোমাকে শুলেই মনে হয় যেন তুলোকে শুয়ে আসি। এত সফট কেন তুমি? এসব কথা বলতে বলতে হাসেম তার কালো রঙের BMW কারের কাছে পৌঁছে যায়। জান্নাত তো কিছুই করতে পারছে না। জান্নাত হাসেমকে বলছে, আমি আম্মুর কাছে যাব, আমাকে যেতে দিন। আমি আপনার কাছে যাব না। একটা উগান্ডার অ্যানাকোন্ডা কাউয়া তোর ভালো হবে না কোনো দিন, দেখিস। তোমাকে আমার কাছেই থাকতে হবে, বুঝতে পারছো? আর একটাও কথা বলবে না। আর এসব কি ভাষা ইউজ করছো? হ্যাঁ, ভদ্র ভাষায় কথা বলবে, আর যেন এসব না শুনি। হাসেমের লাল চোখ, শক্ত মুখ দেখে জান্নাত ভয়ে চুপ হয়ে গেছে। হাসেম গাড়িতে উঠে বসেও জান্নাতকে নিজের কোলে বসে জান্নাতের মাথাকে বুকে নিয়ে রাখে। এবার সে শান্তি পাচ্ছে এই বুকটাতে। হাসেম গাড়িতে ওঠার পরে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে, নিয়ে যেতে থাকে গন্তব্যস্থলে। জান্নাতের ফ্যামিলিকেও নিয়ে আসে হাসেমের লোকেরা, কারণ হাসেমের তাদের উপস্থিতিতে সবকিছু করতে চায়। তখন আনুমানিক 10টা 15 বাজে। হাসেমের বিরাট অট্টালিকায় পৌঁছে যায়। হাসেম জান্নাতকে কোলে নিয়ে নেমে আসে গাড়ি থেকে। তারপর সোজা নিজের রুমে গিয়ে জান্নাতকে নামায়। জান্নাত এখন চুপ হয়ে আছে, চিৎকার করে আর করবেই বা কি। তার ফ্যামিলিও তো কিছু করতে পারলো না, তাদের সামনে দিয়ে নিয়ে আসলো। সেখানে পুলিশও নিয়ে এসেছিল, কিন্তু লাভ হয়নি। হাসেমকে দেখা মাত্রই পুলিশ কেটে পড়ে সেখান থেকে, তাই চুপচাপ শুধুই দেখে যাচ্ছে এখন। এমনিতেই জান্নাত অনেক দুর্বল হয়ে পড়েছে, কান্না করায় মাথা প্রচণ্ড ব্যথার সাথে ঘুম আসছে, তাই হাসেমের কোলেই বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। হাসেম জান্নাতকে নামানোর সময় বুঝতে পারে তার পরিটা ঘুমিয়ে পড়েছে। কান্না করে চোখে মুখের অবস্থা খারাপ করে দিয়েছে, চোখের পানির দাগ এখনো পড়ে আছে। হাসেম জান্নাতের কপালে গভীরভাবে চুমু দিয়ে বলল, তোমাকে খুব ভালোবাসি পরিটা। এই দেখো, আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাই না, কিন্তু তোমাকে দেখার পর থেকেই আমি বদলে গেছি। তুমি জানো না আজ জীবনের প্রথম আমি কতটা শান্তি অনুভব করছি। এরকম শান্তি আমি প্রতিদিনই চাই। আমাকে একটু ভালোবাসা দিও, আমি তোমাকে দ্বিগুণ ভালোবাসায় ভরে দেব। আজ তোমার ফ্যামিলি আমাকে মানছে না, একদিন ঠিক আমাকে মেনে নেবে, দেখে নিও। কথাগুলো বলে হাসেম জান্নাতের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে, আর পার্লারের আনা লোকদের বলে দেয় বিয়েরও সবকিছু পরিয়ে দিতে। 1 ঘন্টা পর ঘুম থেকে তুলে দেবে ওকে ও এসে। ততক্ষণে যেন সব ক্লিয়ার থাকে,
আর খুব সাবধানে যেন কাজ করে। তার পরীর কিছু হলে ওদের খবর আছে। তার পরীর যেন ঘুম না ভাঙে, বেশি সাজ দিতেও নিষেধ করেছে। তার পরই এমনিতেই সুন্দর, বিয়ের জন্য জাস্ট একটু সাজানো আর কি, যাতে পরে তার মিষ্টি বউটা আফসোস না করে। এবার হাসিমও তার মুখের কালি উঠিয়ে নিয়েছে, আবার হ্যান্ডসাম গুড লুকিং ফর্সা রূপে ফিরে এসেছে। হাসিম হোয়াইট কালারের সিম্পল বাট খুব সুন্দর একটা শেরওয়ানি পরে রেডি হয়ে নিল। হোয়াইট কালারের যেন রাজপুত্র লাগছে। তার ভয়ঙ্কর সৌন্দর্য আরো ভয়ঙ্কর হয়ে গেছে, যে দেখবে সেই ক্রাশ খাবে। আর জান্নাতকে লাল লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। হাসিমের ইচ্ছে ছিল জান্নাত বেনারসি শাড়ি পরুক, বাট পরে নিজেই রেখে দেয়। তার ইচ্ছা জান্নাত যেদিন তাকে মন থেকে ভালোবাসবে সেদিন আবার নতুন করে সব হবে। জান্নাতকে সুন্দর হালকা ব্রাইডাল সাজ দিয়েছে, তবুও যেন আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগছে। পার্লারের লোকেরা সাজিয়ে চলে গেছে। হাসিম মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করে, তাই তার বাসা থেকে অফিস কোনো জায়গায় মেয়েদের রাখেনি। তাই বাসায় কোনো মেয়ে নেই, সব ছেড়ে। সেই জন্য হাসিমের বাসা এখন মেয়ে শূন্য। তার সৌন্দর্যের জন্য আগে খুব কষ্ট পেতে হয়েছে এই মেয়েদের নিয়ে। তারপর থেকে সে সব জায়গা থেকে মেয়েদের বাদ দিয়ে দেয়। মাফিয়া হওয়ায় বিভিন্ন কারণে মেয়েদের সাথে কথা হয়, তবে গুরুত্বপূর্ণ কাজে সীমাবদ্ধ। কিন্তু তাকে কেউ চেনে না, তার দলবল সবাই মুখে মাস্ক পরে থাকে। হাসিম সিক্রেট মাফিয়া হয়ে কাজ করে। হাসিম তার শেরওয়ানিতে গাঢ় নীল রঙের খুব সুন্দর একটা ব্রুজ লাগাতে লাগাতে জান্নাতের রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা ধাক্কা দিয়ে ঢুকে জান্নাতের দিকে চোখ পড়তেই পুরো শরীর কাঁপুনি দিয়ে ওঠে। জান্নাত লাল গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গাতে এত সুন্দর লাগছে যে হাসিম পলকিনভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এভাবে কতক্ষণ ছিল তার মনে নেই। বাইরের মানুষের আওয়াজে তার ঘোর কাটে। আস্তে আস্তে হাসিম জান্নাতের কাছে যায়। তার পাশে এক হাঁটুর ওপর ভর দিয়ে বসে জান্নাতের সারা মুখে হাসিমের হাত বিচরণ করতে থাকে। জান্নাতের এমন কিছু করতে ইচ্ছে করছে না, শুধু ইচ্ছে করছে এই ঘুমন্ত লাল পরীর দিকে এভাবে মন ভরে তাকিয়ে থাকতে। চোখ সরাতে ইচ্ছে করছে না, না চাইতেও এখন হাসিম তার পরীকে ডেকে তুলতে হবে। কোনো উপায় নেই, আজ তাকে একেবারে নিজের যে করতেই হবে। হাসিম কিছুক্ষণ জান্নাতের পুরো মুখে কিস করার পর জান্নাতকে আদুরে গলায় ডাকতে লাগলো। জান্নাত হঠাৎ খেয়াল করে তাকে আদুরেভাবে কেউ ডাকছে। জান্নাত চোখ খুলে তাকায় আদুরে ডাকা ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে। তাকে যখন ডাকছিল তখন ওর খুব ভালো লাগছিল, খুব সুখ সুখ অনুভব করছিল, যেন ডাকটা শুনতেই থাকে, এত ভালো লাগছিল। জান্নাত চোখ খুলে তাকে অত্যন্ত সুন্দর একজন পুরুষ তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। চোখগুলো কি মায়ে ভরা, বড় বড় চোখ, তাকালে যেন গভীরে চলে যায় অনেক। আর ঠোঁট গোলাপি গোলাপি ঠোঁট দেখে ঘোর লেগে যায়, ইচ্ছে করে খেয়ে ফেলতে, এত সুন্দর। জান্নাত হাসিমকে দেখেই হাঁ করে তাকিয়ে আছে। ঘোরের মধ্যেই কখন যে উঠে হাসিমের মুখের দিকে হাত বাড়াই বুঝতেই পারেনি। হালকা একটু শুতেই হাসিম বলে ওঠে, তুমি আমাকে জানে মারবে? এতক্ষণ এভাবে তাকিয়েই আদামরা করে দিয়েছো, এখন আমাকে শুয়ে দিলেই তো আমি শেষ। আমি তখন কিছু একটা কিন্তু। হঠাৎ হাসিমের কথায় ঘোর কাটে জান্নাতের, কিন্তু হাসিমের থেকে সে চোখ সরাতেই পারছে না কোনোভাবে। কিছুক্ষণ এইভাবে থাকার পর হঠাৎ জান্নাত চোখে অন্ধকার দেখে আর ঢলে পড়ে হাসিমের ওপর। হাসিম জান্নাত এরকম পড়ে যায় ভয় পেয়ে ঘাবড়ে যায় অনেক। কি হলো তার পাখিটার? এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? হাসিম উদ্বিগ্ন হয়ে উঠে ভেবে পায় না। হাসিম তার সুন্দর জেল দিয়ে সেট করা চুলগুলো টেনে এলোমেলো করে একাকার করে দিল চিন্তায়। হঠাৎ কি মনে হতে জান্নাত হাতের পালস চেক করে, তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে তারপর পানি দিয়ে জান্নাতের চোখ মুখে পানি ছিটিয়ে দেয়। পানি দিতে দিতে জান্নাতের জ্ঞান ফিরে আসে আর হাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলে তা দেখে। আর এদিকে জান্নাতের ফ্যামিলির সবাইকে নিয়ে আসে হাসিমের লোক। হাসিমের বাড়ি থেকেই তাদের চোখ কপালে। এত সুন্দর বাড়ি, সবাই অবাক চোখে তাকিয়ে আছে। তাদের মেয়ে এত বড় বাড়িতে থাকবে ভাবতেই কেমন লাগছে। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর জান্নাতের মা কান্না করতে করতে বলতে থাকে, আমার মেয়ে কোথায়? জান্নাতের মাকে জান্নাতের চাচি মা ধরে রাখে, আর জান্নাতের বোন আর সায়ানের বোন জড়াজড়ি করে এক জায়গায় দাঁড়িয়ে কান্না করছে। তাদের বলার সাহস নেই তারা যে ছোট। সায়ানের আব্বু আর জান্নাতের আব্বু অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। কি বা করবে এছাড়া? হাসিম ছেলেটা যে পাগলামো শুরু করেছে, কিছুতেই ছাড়তে চায় না জান্নাতকে। না জানি মেয়েটার মধ্যে কি এমন পেল, সেটা ভেবে পায় না তারা। রাসেল জান্নাতের ফ্যামিলির অসহায় অবস্থা দেখে জান্নাতের আব্বুর উদ্দেশ্যে বলে উঠল, স্যার একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো।
আমাদের স্যারকে খারাপ ভাববেন না প্লিজ, উনি খুব ভালো, ওনার মতো মানুষ হয় না। আপনার মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখবে। স্যার আজ ম্যামের জন্য যেভাবে এত পাগলামি করছে, ওনার এসব পাগলামি দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম। কারণ স্যারকে আমরা সবসময় কঠোর আর অনেক রাগীভাবেই দেখে এসেছি এতদিন, কিন্তু উনি এত কিছুর মধ্যেও খুব ভালো, যা আমাদের প্রত্যেকটা গার্ড ও স্যার যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারেন। এখানে প্রত্যেকটা লোকই এক সময় অনেক অসহায় ছিলেন। স্যারের কৃপায় তাদের সবার জীবন এত ভালো সময় কাটছে শুধু ওনার জন্যই। এই আমাকেই দেখেন, এক সময় আমি গুন্ডা সন্ত্রাসী ছিলাম, শুধু স্যারের জন্যই আজ আমি এখানে এত ভালো লাইফ লিড করছি। লেখাপড়া জানতাম না, এখানকার সবাইকে স্যার লেখাপড়া শিখিয়েছে। স্যারের জন্য আজ আমার বোনটাও বেঁচে আছে, না তো আমার সন্ত্রাসী লোকদের হাতে কবেই মারা যেত। স্যার কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, স্যারের অফিসেও কোনো মেয়েকে স্যার রাখেনি, কিন্তু আপনার মেয়েকে দেখার পর থেকেই স্যার এমন পাগলামি করছে। প্লিজ ওনার কাছ থেকে ম্যামকে কেড়ে নেবেন না। উনি ওপরে যেমন কিন্তু ওনার ভেতরটা খুব ভালো, উনি খুব একা, ভালোবাসার কাঙাল, তাকে এই থেকে বঞ্চিত করবেন না দয়া করে। ছোটবেলা থেকে মা বাবা হারিয়ে একা একা অনেক কষ্ট করে বড় হয়েছে। আপনি চাইলে স্যারের সম্পর্কে সিলেটে স্যারের বাড়ির আশেপাশে গিয়েও খোঁজ নিতে পারেন। স্যারের মতো মানুষ আপনি আর কোথাও পাবেন না। আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলেও স্যারের মতো ভালোবাসা আপনার মেয়ে পাবে না। স্যারের টাকা পয়সা থাকলেও স্যারের কোনো অহংকার নেই। এবার রাসেলের সাথে জাহাদও বলে উঠল, জি স্যার, আপনি আর বাধা দেবেন না প্লিজ। আপনি স্যারের সাথে ম্যামের বিয়ে দিয়ে কখনো পস্তাবেন না। স্যার আমাদের সবাইকে যেমন আগলে রেখেছেন, তাহলে ভেবে দেখুন আপনার মেয়েকে কি করবে। উনি তো স্যারের ভালোবাসা, ওনাকে তো নিজের জীবন দিয়ে হলেও কিছু হতে দেবে না। স্যারের পিছনে অনেক মেয়ের লাইন। স্যার যদি একবার স্যারের আসল রূপে আসে, এখনই স্যারের পিছু ছাড়ে না, আসল রূপে আসলে কি অবস্থা হবে তাহলে? এতক্ষণ জান্নাতের ফ্যামিলির মন্ত্রমুগ্ধের মতো শুনছিল তাদের কথা। এই ছেলেটার এত গুণ ভাবতেই অবাক লাগছে, কিন্তু শেষের কথাটা ঠিক বুঝতে পারল না, তাই তিনি জিজ্ঞেস করে উঠলেন, আসল রূপ মানে বুঝলাম না। আসল রূপই তো একটু পরে দেখতে পারবেন তার আসল রূপ। সেই থেকে চোখ ফেরানো তখন দায়ী হয়ে যাবে। এদিকে জান্নাত চোখ খুলে তাকিয়ে আবার হাসিমের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হাসিম তা খেয়াল করে জান্নাতকে বলল, আমাকে পরেও দেখা যাবে, এখন তো ওঠো। বিয়ের পর সারা রাত বসে বসে তুমি শুধু আমাকেই দেখিও, আমি তো তোমারই। তোমার যত মন চায় তুমি দেখিও, এখন ওঠো প্লিজ, না হলে অনেক দেরি হয়ে যাবে। হাসিমের কথায় জান্নাতের হুঁশ আসে, আরও খেয়াল করে দেখে হাসিম ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। এখানে হাসির কি হলো? আছি। হঠাৎ জান্নাত এতক্ষণে খেয়াল হলো, এই লোকটা, ওনাকে তো এর আগে দেখিনি কখনো। চেহারায় কেমন তখনকার ওই লোকের মতো মিলমিল লাগছে না? হাসিম দেখলো জান্নাত চুপচাপ কি যেন ভাবছে। হাসিম জান্নাতকে ধাক্কা দিয়ে ডাকলো, তারপর জান্নাত বলে উঠল, আপনি কে? এখানে কেমন করে আসলেন? আপনাকে কেউ কিছু বলেনি কেন? সরেন সরেন। রিল্যাক্স রিল্যাক্স, আমি কে বলছি, তুমি চুপ করে বসো। এত এক্সাইটেড হইও না প্লিজ, এমনিতেই তুমি অনেক দুর্বল। আমি হাশেম চৌধুরী, তখন যাকে এর আগে থেকে যাকে দেখে এসেছো সেই আমি, শুধু গায়ের কালিটা উঠিয়ে এসেছি। তুমি যেমন আমাকে দেখে হাও হয়ে গেছো, তেমনি অন্য সবারও এমন অবস্থা হয়, তাই আমি কালি মেখে রাখি। শুধু বাসাতে থাকলেই এভাবে থাকি, এবার বুঝতে পেরেছো? এখন চলো, বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, চলো চলো। না, আমি আপনাকে বিয়ে করব না, আমি বাড়ি যাব। শোনো, তুমি এভাবে বাচ্চাদের মতো জিদ করা বন্ধ করো। তারপর হাসিম আর কিছু বলার সুযোগ না দিয়ে জান্নাতকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে, আর জান্নাত হাত পা ছুটতে থাকে। নামান আমাকে, নামান বলছি। ছাড়বো না। ছাড়ুন না প্লিজ, নিচে সবাই আছে তো। তো কি হয়েছে, আছে তো আছে। বলে হাসিম টুপ করে জান্নাতের গালে একটা চুমু দিয়ে দিল। হাসিমের এমন কাণ্ডে জান্নাত চোখে কোটর থেকে বের হওয়ার মতো অবস্থা। হাসিম এই প্রথম জান্নাতকে জাগ্রত অবস্থায় চুমু খেলো, তাই জান্নাত অনেকটা শক খেয়েছে, তাই বড় বড় চোখ করে হাসিমের দিকে তাকায়। আর হাসিম এই সুযোগে চোখ মেরে দেয় জান্নাতকে, আর জান্নাত লজ্জায় গাল দুটো লাল হয়ে গরম হয়ে আসে। আমি বুঝি না এই লোকটার কাছে আসলে কেন জানি কিছু বলতে পারি না, কিন্তু অন্য কেউ হলে এতক্ষণে তার মাথার চুল সংকট দেখা দিত। আর এই লোকটা এত কিছু করলো তবুও টু শব্দ বলতে পারি না।
ওনার কাছে ভিজে বেড়াল হয়ে যায়। আছি উফ, আজকাল নিজেকেই তো যেন চিনতে পারছি না আমি। এসব ভাবতে ভাবতে দেখে তারা সিঁড়ির কাছে চলে এসেছে আর তাদের দিকে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে জান্নাতের পরিবার। হাসেমকে দেখে তাদের মুখে একটাই বলে আসছে, এ যে রূপকথার রাজকুমার, এ ছেলে কি সত্যি এত সুন্দর? চোখ ধাঁধানো একেবারে, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। সাদা শেরওয়ানিতে তো কেমন লাগছে তা বলার বাইরে। হাসেমের কোলে জান্নাতকে দেখে জান্নাতের ফ্যামিলির চোখ কপালে। এবার তারা ভাবছে হাসেম সত্যি তাদের মেয়েকে খুব ভালোবাসে। জান্নাত অনেক সুখে থাকবে ভেবে তার ফ্যামিলির সবাই খুব খুশি হয়। এবার খুশি মনেই হাসেমকে তারা মেনে নেয়। হাসেম হিরো স্টাইলে জান্নাতকে কোলে নিয়ে এসে নিচে নামায় আর জান্নাত দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার মা বাবার বুকে আর কান্না শুরু করে আর বলতে থাকে, আমি বিয়ে করব না, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না, প্লিজ আমাকে নিয়ে যাও, আমি বাড়ি যাব। জান্নাত মা, আমার দেখ, ছেলেটা তোকে ভালোবাসে। আমরাও চাইছিলাম না ওনার সাথে বিয়ে দিতে, কিন্তু সবার কথা শুনে ছেলেটার তোর প্রতি ভালোবাসা দেখে আমরাও মেনে নিয়েছি। আর তুই না করলেও শুনবে না, এমন করিস না লক্ষ্মী মা আমার। হ্যাঁ মামনি, তুমি আর না করো না। ছেলেটা তোমাকে কত ভালোবাসে, দেখো তোমাকে কতক্ষণ কিভাবে আগলে রেখেছিল, তুমি তো দেখোনি। দেখো এখনও কেমন ভয় পেয়েছে তুমি বিয়ে করবে না শুনে। ফাইনালি সবার জোরাজোরিতে জান্নাত হাসেমকে বিয়ে করতে রাজি হয়। তবু এইভাবে হঠাৎ করে জিনিসটা মানতে পারছে না। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানোর সময় হাসেমকে 3 বার কবুল বলতে বললে হাসেম এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে ফেলল। বলে সবাই ওর কাণ্ড দেখে হাসতে থাকে। হাসেম এসব দেখে লজ্জা পেয়ে যায়, লজ্জায় গাল দুটি লাল হয়ে যায়। তারপর জান্নাতের পালা আসলে জান্নাত তো কবুল বলতেই চায় না। সবাই এত করে বলছে তবুও জান্নাত মনে হচ্ছে ওর গলাকেও চেপে ধরে আছে। মুখ দিয়ে কথাই বলতে পারছে না, চেষ্টা করেও। চোখের পানিগুলো আবার উপচে পড়তে চাইছে। হাসেম এসবে প্রচুর রেগে যায়। হাসেম জান্নাতের হাত শক্ত করে চেপে ধরে, এতে জান্নাত ব্যথায় কুকিয়ে ওঠে। তবু যেন গলায় দলা পাকিয়ে আছে। এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। হাসেম শেষে না পেরে জান্নাতের লাস্ট তার স্টাইলে কবুল বলাতে ট্রাই করে। হাসেম জান্নাতকে ভয় দেখানোর জন্য গান হাতে নিয়ে রক্তচক্ষু হয়ে জান্নাতের দিকে তাকায় আর হাতে গানটা ঘোরাতে থাকে। আর জান্নাত ভয়ে তাড়াতাড়ি 3 বার কবুল বলে দেয়। এতে সবাই চুপচাপ মুখ লুকিয়ে হাসতে থাকে। ফ্ল্যাশব্যাক শেষ। সবকিছু কমপ্লিট হলে সবাই খেতে বসে আর হাসিম জান্নাতকে সবার সামনে চেয়ারে কোলে নিয়ে বসে পড়ে আর সার্ভেন্টকে বলে তাদের দুজনকে 1 প্লেটে খাবার দিতে। নাও। আমি নিচে খেতে পারবো। হাসিম জান্নাতের কোমরে আরেকটু চেপে ধরে বলল, না, আমি তোমাকে খাইয়ে দেব, সো চুপচাপ খাবে, কোনো কথা বলবে না। হাসিমের মুখে এই কঠিন কথা শুনে জান্নাত চুপচাপ খেতে লাগলো। হাসিম খাইয়ে দেয় আর জান্নাত কোমর স্লাইড করতে থাকে, ঠোঁটের নিজের কিলার টেডি স্মাইল দিয়ে। জান্নাত থতমত খেয়ে হাসানের দিকে করুণভাবে মুখে খাবার নিয়ে বাঁকা চোখে তাকায়। হাসিম জান্নাত এইভাবে তাকাতে দেখে খুব উৎফুল্ল নিয়েই চোখ মেরে দিল, আবার সেই কিলার স্মাইল দিয়ে, যা দেখে জান্নাত বুকে লাগলো। আর জান্নাত ভাবতে লাগলো, উফ, এই লোকটা এমন কিলার লুক দিলে তো হার্ট ফেল করব, শেষে নিজেই তো বিধবা হবে। দূর, ছেলেরা আবার বিধবা হয় নাকি? হাসিম জান্নাতকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে দুষ্টু এসে ফিসফিস করে জান্নাতকে বলল, জান, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলবো। তুমি যে কিউট, মিষ্টি, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছা করে আমার মায়াবতীটাকে। বলে হাসিম ঠোঁট উঁচু করে কিস করার মতো দেখায়। আমি এখন এসব চাই না। আমাকে জলদি ভালোবেসে ফেলো তো জান, তাহলে আর দূরে দূরে থাকতে হবে না। অবশ্য কেবল তো বিয়ে হলো, আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি ভালোবেসে ফেলবে আমায়। আমি তোমাকে ভালোবেসে পেতে চাই। এখন আমাকে নিয়ে মনে মনে এত ভাবনা না ভেবে ঝটপট ডিনারটা শেষ করো তো, আমার বাবুই পাখিটা। হাসিমের এত সব যত্ন করা দেখে জান্নাতের ফ্যামিলির মন প্রাণ জুড়িয়ে যায়। আর জান্নাতের বোন এসব দেখে বলে ওঠে, জিজু, ওকে ধমকের উপরে রাখবেন, না হলে আপনার একটা কথাও শুনবে না। বাসেও কারো কথা শোনে না, সবসময় কান্না করে কেউ কিছু বললি। আপি, এবার তোর উচিত শিক্ষা হয়েছে। ছোট্ট মামনি, এসব কি শুরু করলে? চুপচাপ খাবার খাও। জান্নাত এসব শুনে চিৎকার দিতে চাচ্ছিল, কিন্তু হাসিমের জন্য পারেনি। হাসিম তার আগেই তার চোখ রাঙানি দিয়ে দেয় আর অমনি জান্নাত চুপ। হাসিম জান্নাতের বোনের কথার প্রতি উত্তরে একটা মুচকি হাসি গিফট দেয় আর জান্নাতের আব্বুকে বলল, না না আঙ্কেল, সমস্যা নেই, বলুক, কোনো ভয় নেই। আমার সাথে কোনো ফর্মালিটি মেনটেন করতে হবে না। আজ থেকে আমাকে
তোমার আর একটা ভাই মনে করবে। গট ইট। হাসিমের ব্যবহারে জান্নাতের ফ্যামিলি সবাই খুব খুশি হয়। হাসিম জান্নাতকে খাইয়ে দেয় আর সাথে নিজেও খেয়ে নেয়। জান্নাত অল্প খেয়ে পালাতে চাইছিল, কিন্তু হাসিমের কাছে শেষে হার মানতে হয়। হাসিম জান্নাতের কানে কানে ফিসফিস করে বলল, আজ আর বেশি কিছু বলছি না, তুমি আমার কাছে নতুন তো, এত ধকল নিতে পারবে না, তাই কম কম করে ডোজ দিচ্ছি। এই জান, তুমি এভাবে মুচকি মুচকি হাসছো কেন? বুঝেছি, আমার প্রেমে পড়ে গেছো তাই না? এসেছে ওনার প্রেমে পড়তে। আপনার জীবন তেজপাতা বানাবো, তাই তো হাসছি ফিউচার ভেবে। আবার হাসছো? ওয়েট, রুমে যাই আগে, তারপর তোমার হাসি বের করছি। এই কথা শুনে জান্নাত ভয় পেয়ে গেল আর কাঁদো কাঁদো ফেস নিয়ে হাসিমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। আচ্ছা বাবা, আমরা সবাই যাই, কাল আমাদের বাসায় তোমরা পৌঁছে যেও। কিন্তু চাচ্ছু, আজ আপনারা এখানে থেকে যান প্লিজ, অনেক রাত হয়ে গেছে, আর জান্নাতেরও ভালো লাগবে আজ এখানে থেকে গেলে। জান্নাতের মা এসে জান্নাতকে জড়িয়ে ধরে সোফায় বসে, আর জান্নাত ওর মায়ের পাশে মায়ের বুকে মাথা রেখে শুয়ে থাকে। জান্নাতের চাচিও এসে অন্য দিক থেকে জড়িয়ে ধরে। তাদের খুব কষ্ট হচ্ছে মেয়েকে এভাবে রেখে যেতে। জান্নাতের বোন আর চাচাতো বোনও চলে আসে। ওদের দেখে ওরা নিচে হাঁটু গেড়ে বসে। জান্নাত কোলের ওপর মাথা রেখে ওর বোনেরা ওদের দেখে শায়ানও ছুটে আসে, আর সবাই মিলে কান্না করতে শুরু করে জান্নাতকে জড়িয়ে ধরে, যেন এক ইমোশনাল সিন চলছে ওদের মধ্যে। তারপর জান্নাতের বাবা আর চাচু হাসিমের সাথে কথা বলে। জি আঙ্কেল, তবুও জান্নাতকে হঠাৎ বিয়ে করি, সেজন্য বলছিলাম। বুঝেছি। আজ রাত থাকো, কাল ওকে নিয়ে এসো বাসায়, এটাই তো নিয়ম বিয়ের পর। আমাদের কিছু করার নেই এতে। আমাদের মেয়েটা বড় মেয়ে, বংশের সবার খুব আদরের। তুমি ওকে দেখে রেখো বাবা, ওকে কোনো কষ্ট দিও না। ও কখনো কষ্ট দেখেনি। ও নানা বাসার কেউ জানে না, সবাইকে জানানো লাগবে। কালে সে 2 দিন থেকে তারপর আসবে। আমার মেয়ের এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, শুধু তোমার দিকে তাকিয়ে দিতে হলো। আশা করি এরকমভাবে সারা জীবন আগলে রাখবে। জি, আমি যথাসাধ্য চেষ্টা করব, আমার জীবন থাকতে ওকে কোনো কষ্ট পেতে দেব না। তারপর সবাই মিলে গেট পর্যন্ত এগিয়ে গেল। জান্নাত সবাইকে জড়িয়ে ধরে বিদায়ে কান্না কাঁদছে। শায়ানকে যখন জান্নাত জড়িয়ে ধরতে যাবে, তখনই হঠাৎ করে হাসিম এসে শায়ানকে জড়িয়ে ধরে। ব্যাপারটা কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে জান্নাত, আর শায়ানও অবাক হয়ে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। হাসিম শায়ানের পিঠ চাপড়ে দিচ্ছে জড়িয়ে ধরে। তারপর হাসিম শায়ানকে ছেড়ে দিয়ে জান্নাতের কানের কাছে এসে আস্তে আস্তে বলে উঠল, আমি ছাড়া কাউকে জড়িয়ে ধরবে না, সে তোমার ভাইই হোক না কেন। আমি তোমাকে অন্য কারো বাহুডোরে সহ্য করতে পারবো না। নিবার অ্যান্ড নিবার, ইউ আন্ডারস্ট্যান্ড? এতক্ষণ কানের এত কাছে হাসিমের গরম নিঃশ্বাসের জান্নাত দম বন্ধ হয়ে আসছিল, থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। কথা বলার সময় বারবার হাসিমের ঠোঁট জান্নাত কান ছুঁয়ে যাচ্ছিল, আর ততবারই জান্নাত কেঁপে কেঁপে উঠছিল। কিন্তু হাসিমের এসব কথাই হঠাৎ করে জান্নাতের মনে হলো, উনি কি পাগল নাকি? শায়ান আমার ভাই, তাও আমার থেকে ছোট, সেই ওকে নিয়ে জেলাসি ফিল হাউ? হাসিমের দিকে তাকিয়ে জান্নাত মুখ বাঁকা করে মুখটাকে এমন আকৃতি করলো, যেটা কেমন আকৃতি ছিল নিজেই জানি না। তবে হাসিমের এমন দেখার পর বলল, হোয়াট? এভাবে মুখ করে তাকিয়ে আছো কেন? জান্নাত কিছু বলবে তার আগে শায়ান ওদের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই, তোমরা এভাবে কি ফিসফিস করছো? পরে সব রোমান্স করো, এখন এসব রাখো। তারপর শায়ান এগিয়ে এসে জান্নাতকে হালকা করে জড়িয়ে ধরে। কিন্তু জড়িয়ে ধরার জন্য এখন জান্নাতকে শাস্তি পেতে হচ্ছে। শায়ান জড়িয়ে ধরে আছে, আর এদিকে হাসিম শায়ানকে কিছু বলতেও পারছে না। তাই হাসিম জান্নাতের হাত শক্ত করে চেপে ধরে আছে। এতে এত ব্যথায় জান্নাত কথা বলতে পারছে না, কিছু করতেও পারছে না, শুধু চোখে পানি টলমল করছে। শায়ান জান্নাতকে ছেড়ে আবার জান্নাতের দিকে তাকায়, আর দেখে জান্নাতের চোখে পানি। পাগলি বোন আমার, আর কাঁদিস না। জিজু তোকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসা দেবে, তখন আমাদেরই ভুলে যাবি। হ্যাঁ, খুব ভালোবাসা দিচ্ছে, তাই তো আমার ভাইকেও জড়িয়ে ধরাটাও যাবে না। এটা তো নাকি তার গায়ে লাগছে। এ কেমন মানুষ রে বাবা, এটা কোনো কথা হলো? শায়ানের কথায় মলিনভাবে জান্নাত ছোট্ট একটা হাসি দিল। তারপর সবাই চলে গেল, আর হাসিম আর জান্নাত ঘরে চলে আসলো। সকালে জান্নাত আর হাসিম ঘুমিয়েছিল বিছানায়। জান্নাত অনুভব করলো ভারী কিছু ওকে আষ্টেপৃষ্ঠে ধরে আছে।
জান্নাত তাকিয়ে দেখলো হাসিম ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হাসিমের গরম নিঃশ্বাসগুলো জান্নাতের গায়ে পড়ছে। জান্নাত যেন গায়ে কাটা দিয়ে শিরশিরিয়ে উঠছে। জান্নাত কি যেন ভেবে শয়তানি হাসি দিয়ে হি হি করে উঠল। তারপর হাসিমকে ঝাঁকাতে শুরু করলো। ওই লোক উঠুন, উঠুন বলেই হাসিমের চুলগুলো জোরে জোরে টানতে লাগলো। জান কি করছো, লাগছে তো। আমাকে জড়িয়ে ধরেছেন কেন? খুব সাহস বেড়েছে আপনার, তাই না? আপনাকে মারবো? আপনি তো জানেন না কলেজে প্রায় ছেলেদের চুল ছিঁড়ে দিয়ে রেকর্ড হয়ে গেছে আমার, এই জান্নাতের নামের। জান তাই নাকি? খুব ভালো, গুড। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কাজ করছো। কোনো ছেলেকে তোমার কাছে আসতে দেবে না, শুধু আমি ছাড়া। একমাত্র আমিই তোমার কাছে আসবো। তুমি পুরোটাই আমার, আর আমি তোমার। হাসিম আরো ভালো করে জান্নাতকে জড়িয়ে ধরলো আর কানে কিস করে চুলে ঘ্রাণ নিতে লাগলো। কানে ঠোঁট ছোঁয়ালো। এতে জান্নাত কেঁপে উঠলো আর কথা বলার শক্তি পেল না। আর হাসিম যেন জান্নাতের চুলের ঘ্রাণ নিতে নিতে পাগল হয়ে যাচ্ছে। হাসিম জান্নাতকে কাছে টানছে। এক পর্যায়ে হাসিম জান্নাতের ঘাড়ে গলায় চুমু দিতে লাগলো। জান্নাতের শরীর গরম হয়ে ঘামতে লাগলো। অনুভূতিটা কেমন জানি ভালো লাগছিল, আবার সহ্য করতে পারছিল না। জান্নাতের পুরো শরীর অসাড় হয়ে আসছিল। বুদ্ধি শক্তি সব লোপ পেয়েছে। ইচ্ছে করছিল সব অনুভব করতে। জান্নাতের বুকের ভেতরের হাড়টা যেন খুব দ্রুত বেড়ে চলেছে। সইতেও পাচ্ছে না, ছাড়তেও পারছে না। জান্নাত এই বিয়েটা মেনে নেয়নি এমন না। যেহেতু ওর মা বাবা বিয়েতে মত দিয়েছে, তাই জান্নাতের কোনো দ্বিধা নেই। জান্নাত এটাই চাইতো, ওর মা বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। জান্নাতের মা বাবা তো জান্নাতকে পছন্দ করেছে, তাই জান্নাতের কোনো দ্বিধাও নেই। তবে জান্নাতের এখন নতুন এসব অনুভূতি। ওর নতুন, তাই সহ্য ক্ষমতাও নতুন। জান্নাত চাইছিল আগে ভালোবাসতে। যেদিন ভালোবাসবে, আত্মার সাথে আত্মার কানেকশন হবে, তখন আর দূরে রাখবে না। কিন্তু এভাবে করলে সেটা সম্ভব না। হাসিমের ছোঁয়াগুলো যেন কেমন পাগল করা। উফ, হাসিম তো মাতাল হয়ে গেছে। ও কি করছে না করছে ওর খেয়াল নেই। ও এক মনে ওর কাজ চালিয়ে যাচ্ছে। জান্নাতের ঘাড়ে গলায় চুমু দিতে দিতে একসময় জান্নাতের গোলাপি ঠোঁট দুটোতে চুমু দিয়ে বসে। এমনভাবে চুমু দিচ্ছে যেন অমৃত পেয়ে গেছে। হাসিম জান্নাতের হাত চেপে ধরে আছে বলে জান্নাত কিছুই করতে পারছে না। বারবার অজ্ঞান হওয়ায় অনেকটা দুর্বলও হয়ে গেছে। যদিও একজন পুরুষের কাছে একটা মেয়ের শক্তি কিছুই না। একসময় হাসিম জান্নাতের ঠোঁট ছেড়ে দেয় আর বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকে দুজনেই। হাসিম আবার জান্নাতের গলায় চুমু দেয় আর লাভ বাইট দিতে জান্নাত সেই জোরে চিৎকার করে। এতেই হাসিমের রোমান্টিক মুড ভ্যানিশ। ওর নেশা কেটে গেল। এত গভীরও কামড় দেয়নি যে এত জোরে চিৎকার দেওয়া লাগতো। বাট ঋদ্ধি সেই সুযোগ সদ্ব্যবহার করলো হাসিমের থেকে ছুটকারা পাওয়ার জন্য। মাথা হ্যাং হয়ে গেছে। অনেকক্ষণ জান্নাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল আর জান্নাত বড় বড় করে নিঃশ্বাস নিয়ে হাঁপাচ্ছে। আরে জান কি হয়েছে, কোথায় লেগেছে দেখি দেখি। হঠাৎ জান্নাতের গলায় চোখ যায় হাসিমের। দেখে আঁতকে ওঠে। করুণ চোখে জান্নাতের দিকে তাকায় আর চোখ দিয়ে ইশারা করে বলে, এটা কি আমার করা জিনিস? জান্নাতও মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝায়। তারপর হাসিম ওখানে আস্তে করে হাত বুলিয়ে দেয় আর জান্নাত আ করে ওঠে। আর হাসিম তাড়াতাড়ি করে ওখানে চুমু দিয়ে দেয়, যেন ওটাই ওখানের ভালো হওয়ার ওষুধ। জান্নাতও আশ্চর্য রকমভাবে ব্যথা ভুলে গেল। এরপর হাসিমের দিকে তাকিয়ে দেখলো হাসিম কেমন করে তাকিয়ে যেন মিটি মিটি হাসছে। জান্নাত হাসিমের উদ্দেশ্যে বলল, এমনভাবে তাকিয়ে আমার দিকে শয়তানের মতো হাসছে কেন? শয়তানের মতো কেন হবে? কি সুন্দর, যেমন করেই হাসে না কেন, সবভাবেই সুন্দর লাগে। কি কিলার স্মাইল রে বাবা! একে নিয়ে বাইরে বের হওয়া মুশকিল। মেয়েরা দেখলে এর উপর ঝাঁপিয়ে পড়বে। কি বিড়বিড় করছো? কিছু না, সরুন, আমি উঠবো, চেঞ্জ করব। এসব পরে থাকতে আমি হাঁপিয়ে গেছি। আর এমনভাবে শুয়ে আছেন কেন? উঠুন বলছি, সরুন, সরুন না। এই চুপ, অযথা চিৎকার করে। যাও, সরে যাচ্ছি, চেঞ্জ করে আসো। আমি তোমার খাবার রেডি করতে বলে আসছি। হাসিম সরে যেতে জান্নাত উঠে দৌড় দিয়ে ওয়াশরুমের কাছে গিয়ে আবার পেছনে ফিরে তাকায় আর দেখে যে হাসিম এখনও ওর দিকে তাকিয়ে আছে। তাই হাসিমকে ভেঙচি দিয়েই ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয় আর হাসিম বাচ্চামো কাণ্ডে হেসে ফেলে। হাসিম নিচে গিয়ে মেড সার্ভেন্টকে বলে খাবার সার্ভ করে রাখতে আর খাবার সার্ভ করে যেন ওদের শেষ না হওয়া পর্যন্ত না আসে ওদের রুমে।
বলেই আবার রুমে চলে আসলো। এদিকে জান্নাত গোসল করে তাকে কাপড় আনতে ভুলে গেছে। এখন কি হবে, কি করবে ভেবে টাওয়ালটা পেঁচিয়ে নিল আর বেসিনের আয়নায় চোখ পড়তেই আঁতকে ওঠে আর দেখে যেখানে হাসিম কামড় দিয়েছিল ওই জায়গায় দাঁতের দাগ বসে আছে, লাল নীল রং ধারণ করেছে। জান্নাত ন্যাকামি করে কাঁদতে লাগলো। এদিকে হাসিম নিচ থেকে ওপরে এসে কিছুক্ষণ বসার পর খট করে আওয়াজ হলো, আর ওপরে আওয়াজের দিকে অনুসরণ করে তাকিয়ে তো কি বলবে ভেবে পাচ্ছে না, কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ওর সামনে এখন এইরকম না হলেও পারত। হাসিম হাঁ করে তাকিয়ে আছে, আর জান্নাত সে বেমালুম ভুলে গেছে যে তার রুমে একজন পুরুষ আছে। ভুলবেই না কেন, সে তো নিজের বাসায় থাকতেও এমন হতো অনেকবার। ওর রুমে কেউ আসতো না, লক করা থাকতো বলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু এটা তো ওর এখন একার রুম না। তবুও তার যদি মনে এসব ধারণা থাকতো তাহলে ভুলেও বের হতো না ওয়াশরুম থেকে। যেমন ভুলেছে তেমন বুঝবে এখন ঠেলা। তাতে হাসিমের হয়েছে অবস্থা টেরামেলা। কি সাংঘাতিক! জান্নাত বিড়বিড় করতে করতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে দরজা খুলল। জান্নাত চুল মুছতে মুছতে ওর কথা শেষ হলেই ওপরের দিকে মাথা তুলে তাকিয়ে শকড হয়। এত শকড হয়েছে যে ও ভুলে গেছে ও এখন পালানো উচিত। হাসিম জান্নাতের এই অবস্থা দেখে ও তো ঘোরের মধ্যে জান্নাতের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। তার সামনে যে এক পরি সদ্য ভেজা শরীরে এক স্নিগ্ধতা ছেয়ে আছে, কোমর ছড়িয়ে যাওয়া সেই চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে চোখে মুখে, এখনো পানি লেগে আছে। ভয়ানক সুন্দর লাগছে তাকে। হাসিম জান্নাতকে একটু ছোঁয়ার জন্য ইচ্ছে করছে, কন্ট্রোল করার জন্য একবার চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। মাথা চেপে ধরে কন্ট্রোল বলেও আর পারল না, কন্ট্রোল হারিয়ে এগোতে থাকে। জান্নাত তাকিয়ে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। তারপর চোখ গেল বেডের ওপর। সেখানে ওর জন্য বিভিন্ন কাপড় রাখা আছে, সালোয়ার কামিজ, শাড়ি, টপস, গাউন, টি শার্ট, স্কার্ট, সব ধরনের ড্রেস। জান্নাত গায়ের টাওয়াল ধরে দৌড় দিল। হাসিম প্রথমে বুঝতে পারেনি, জান্নাত পাশ কাটিয়ে চলে যাওয়ার পর বুঝলো। জান্নাত যখন একটা সালোয়ার কামিজ নিয়ে আবার দৌড় দেবে তখন আর পারল না, কারণ তার আগেই হাসিম জান্নাতকে ধরে ফেলেছে। জান্নাত হাতের কাপড়গুলো পরে গেল। জান্নাত এখন ছোড়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, মুখেও কিছু বলতে পারছে না। হাসিম জান্নাতের হাত দুটো পেছনে ঘুরিয়ে এক হাত দিয়ে চেপে ধরল। তারপর জান্নাত মাথার পেছনে গলা দিয়ে গিয়ে চুলের ভেতরে হাত দিয়ে চুল আঁকড়ে ধরে জান্নাতকে আরও কাছে টেনে আনলো। তারপর জান্নাত চুলে মুখ গুজল। চুলের শরীরের মিষ্টি সুবাসে যেন আরও মাতাল হয়ে যাচ্ছে। গালে, মুখে, গলায়, ঘাড়ে নাক ঘষছে আর ঠোঁট ছোঁয়াচ্ছে। জান্নাত থরথর করে কাঁপছে। হাসিম উঠে জান্নাতের থেকে 1 ইঞ্চি দূরত্ব রেখে তার নজর ঠোঁটের দিকে তাকালো। জান্নাত জোরে জোরে শ্বাস নিচ্ছে আর তার ঠোঁট অসম্ভব পরিমাণে কাঁপছে, যেটাই হাসিমকে আরও আকর্ষিত করছে। হাসিম আর সহ্য করতে না পেরে ঝট করে জান্নাতকে টেনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী রাখতে পারল না, কারণ তার আগে মেয়ের সার্ভেন্ট নিচ থেকে চিৎকার করতে লাগলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তাই। তবুও হাসিম না শোনার ভান করে তার কাজ চালিয়ে গেল, কিন্তু জান্নাত অনেক ছাড়ার চেষ্টা করছে। তাই হাসিম চোখ খুলে জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাসিম ওই রকম অবস্থাতেই ওকে চোখ গরম করে চোখ দেখালো, আর জান্নাত ওতেই ভয় পেয়ে চুপসে গেল। আর হাসিম তার কাজ আরও কিছুক্ষণ চালিয়ে গেল, আর অমৃতের মতো মিষ্টি স্বাদ মন ভরে নিয়ে তবেই ছাড়ল। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, আমার সামনে আর এভাবে কখনো আসবে? আসলে এমনই হবে। অবশ্য আমার ভালোই হবে, বউকে একটু আদর করতে পারবো। ছোটোখাটো আদর অবশ্য তুমি না চাইলেও আমি করব। ওতে তুমি বাধা দিতে পারবে না, আমারটা আমি আদায় করেই নিব। তারপর কানের লতিতে কামড় দিয়ে একটা চুমু দিয়ে ছেড়ে দিল। জান্নাতের যেন এতক্ষণে জীবন ফিরে পেল। এতক্ষণ ওর দম বন্ধ হয়ে আসছিল। তারপর হাসিমের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল, কিন্তু এতেই হাসিম বিগড়ে গেল। এই ঠোঁট মুছলে কেন? তুমি আমার ঠোঁটের ছোঁয়া মুছে ফেলছো। খবরদার, এরপর আর কোনো দিন এমন করবে না ভুলেও। জান্নাতের ঠোঁট মুছে ফেলায় হাসিম আবার জান্নাতের ঠোঁটে অল্প কিছুক্ষণ চুমু খেল। এবার মুছলে আমি আর ছাড়বো না কিন্তু। হাসিম মুচকে এসে বলল, যাও রেডি হয়ে এসো, আর বেশিক্ষণ থাকলে কিন্তু বেশি কিছু করে ফেলতে পারি। এরপর জান্নাতের কপালে হাসিম কিস দিয়ে বের হয়ে আসলো, আর জান্নাত তো এতই শক্ট হয়েছে যে কথাই বলতে ভুলে গেছে। কিছুক্ষণ পরে জান্নাত একটা সুন্দর বেবি পিঙ্ক কালারের 3 পিসের সাথে
প্লাজো পরে বের হলো আর রুমের দরজা খুলে আগে উকি মেরে দেখলো কেউ নেই আশেপাশে। তারপর হাসলো আর রুমের বাইরে বের হলো। কিন্তু হঠাৎ কোথা থেকে হাসিম এসে জান্নাতকে খপ করে কোলে তুলে নিল। ওই নামান আমাকে, আমি আপনার কাছে থাকবো না। আজই বাপিকে কল দিয়ে বলবো আমাকে নিয়ে যেতে। আমাকে শুধু অত্যাচার করে, থাকবো না আর। জান্নাত চুপ করো, আর একটা কথা বলবে না। জান্নাত হাসিমের গরম করা চোখ দেখে ভয়ে ঠোঁটে এক আঙুল দিয়ে চুপ করে গেল। হাসিম সেটা দেখে মনে মনে হেসে ফেলল। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, আর আমি তোমাকে অত্যাচার করি না। করলেও সেটাকে রোমান্টিক অত্যাচার বলে, বুঝলে শোনা? তারপর কোলে রেখে জান্নাতের কপালে কিস করে দিল। উফ, এই মেয়েটাকে পাওয়ার পর আমি কেমন জানি হয়ে গেছি। আজকাল নিজেকেই চিনতে পারছি না। তারপর জান্নাতকে নিয়ে এসে ডাইনিং টেবিলে নিজের কোলের ওপর নিয়ে জান্নাতের কোমরে হাত দিয়ে বসে পড়ল। সেটা দেখে জান্নাত নামার জন্য কাঁপা কাঁপা স্বরে বলল, আমাকে নামিয়ে দিন, আমি চেয়ারে বসে খেতে পারবো। না, তুমি আমার কোলে বসে এভাবে প্রতিদিন খাবে। তোমার মতো পিচ্চিকে সারাদিন কোলে নিয়ে থাকলেও আমার সমস্যা হবে না। এটা শুনে জান্নাতের জান শুকিয়ে গেল। তারপর মুখ গোমরা করে বসে থাকলো চুপচাপ। শোনো জান পাখিটা, এখন অল্প কিছু খাও, 3টা বেজে গেছে। এখন একটু ঘুমিয়ে উঠে নামাজ পড়বে। আজ থেকে প্রতিদিন পড়বে। আর আমার জন্য, তোমার জন্য, সবার জন্য দোয়া করবে, বুঝেছো আমার সোনাটা? তুমি তো আমার কলিজা। তুমি আমি একসাথে জান্নাতে যেতে চাই। জান্নাতে তোমার আর আমার সুন্দর একটা ঘর বানাবো। আমাদের সুখের সংসার বসাবো ওখানে। জান্নাত হাসিমের দিকে তাকিয়ে থাকলো আর হাসিম জান্নাতের মুখে খাবার পুরে দিল। তারপর ধমক দিয়ে বলল, খাও। ভয়ে জান্নাত তাড়াতাড়ি খেতে লাগলো। আপনি খাবেন না? না, তুমি খাও, আমি অনেক আগেই খেয়েছি। তোমাকে ডাক্তার বেশি করে খেতে বলেছে, তুমি অনেক উইক। বেশি করে খেয়ে শরীর ঠিক করবে, তারপর আমরা অনেকগুলো বেবি নিব। জান্নাত এসব শুনে বড় ঢোক খেল। তারপর হঠাৎ হাসিমের ঠোঁটের দিকে নজর গেল। কি সুন্দর ঠোঁট, গোলাপের পাপড়ির মতন। কিসটা ভালোই লাগছিল। হাসিম জান্নাতকে খাওয়াতে খাওয়াতে বলল, কি এভাবে তাকিয়ে আছো কেন? আবার চুমু খাবে নাকি? দেব? তুমি যদি বলো দিতে পারি, না চাইলেও জোর করে দিতে পারি, তবে এখন আমার মুড নেই। হাসিম জান্নাতের চাহনি থেকে দুষ্টুমি করা শুরু করলো। জান্নাতের পায়ে পা দিয়ে সুরসুরি দিতে শুরু করলো। আবার জান্নাতের কোমরে একটা চাপ দিয়ে স্লাইড করতে থাকলো, টেরি স্মাইল দিয়ে। জান্নাত এতে বিষম খেলো। হাসিম তো জান্নাতের বিষম খাওয়া দেখেই ঘাবড়ে গেছে। জান্নাত যে তার জান। একটা দিনই হোক না কেন, জান্নাতকে সে খুব ভালোবাসে, ভুলও তাকে হারাতে চায় না। হাসিম তাড়াতাড়ি জান্নাতকে পানি এগিয়ে দেয় আর মাথায় চাপড় মারে। তারপর হাসিম উঠে জান্নাতকে কোলে নিয়ে বেসিনের কাছে গিয়ে জান্নাতকে ফ্রেশ হতে বলে। জান্নাত ফ্রেশ হয়ে তারপর কিছুটা শান্তি পায়। আর তারপর ডাইনিংয়ে এসে হাসিম আবার পানি দেয়। জান্নাত সেটা খেয়ে নেয়। মিনিট 5 পর আস্তে আস্তে ঠিক হয়ে আসে আর হাসিম যেন স্বস্তি পায়। জান্নাত স্বাভাবিক হলে হাসিমের কার্যক্রমগুলো জন্য রীতিমতো অবাক হয়ে যায়। সত্যি কি লোকটা তাকে খুব ভালোবাসে? লোকটা তো অনেক বড় লোক, কত সুন্দর হ্যান্ডসাম দেখতে। সে তো তার নখেরও যোগ্য না। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর তার মুখে নরম কোমল কিছুর ছোঁয়া অনুভব করে। জান্নাত আবেশে চোখ বন্ধ করে ছোঁয়াগুলো অনুভব করতে থাকে। ছোঁয়াগুলো তার খুব পরিচিত লাগছে। দেখতে চাই ভেবে চোখগুলো খুলে ফেলে। সে আর কেউ না, তার হ্যান্ডসাম ভর হাসিম। হাসিম খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এখন সে নিজেকে কন্ট্রোল করতে জান্নাতের সারা মুখে ভালোবাসার পরও যেতে থাকে। তারপর কিছুক্ষণ ঠোঁটে কিস করে জান্নাতকে জড়িয়ে বুকের মধ্যে শক্ত করে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মনে মনে হাসিম প্রতিজ্ঞা করে আর কোনোদিনও খাবার সময় এমন করবে না। জান্নাতের খুব ভালো লাগছিল, তখন নিজেকে শক্তিহীন লাগছিল। আস্তে আস্তে জান্নাত হাসিমের বুকে পুরো ভর দিয়ে দেয় আর হাসিম জান্নাতকে শক্ত করে আগলে রাখে। জান্নাতকে কোলে নিয়ে রুমে আসে। বেডের ওপরে কোলে নিয়ে কিছুক্ষণ বসে থাকে। বসে থাকাকালীন জান্নাতের মাথায় গালে কপালে কিছুক্ষণ পর পর চুমু দিতে থাকে। আবার জান্নাতের আঙুল নিয়ে খেলা করে তারপর রিল্যাক্স হয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যাও সোনা, উজু করে আসো। বিয়ের পর স্বামী স্ত্রী শুকরিয়া আদায় করে নামাজ পড়ে 2 রাকাত তুমি আর আমিও পড়ব। আমরা নতুন জীবন আল্লাহর নামে শুরু করতে চাই। জান্নাত চুপচাপ উঠে গেল অজু করতে। ও এইটুকুর মধ্যে কিছুটা হাসিমের সাথে শুয়ে গেছে। তারপর হাসিমও অজু করে নামাজ পড়ে নিল। হাসিম আগে তেমন নামাজ পড়ত না,
তবে জান্নাত আসার পর থেকে ও ভেবেছে এবার থেকে সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করবে। ওর আর জান্নাতের জীবনে আল্লাহর ভালোবাসা চাই, তাদের যেন সুখের সংসার হয়। তার জীবনে এমনিতেই অনেক দুর্ঘটনা ঘটে, তাই আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে রাখবে, তাদের জীবনে যেন খারাপ কিছু না ঘটে। জান্নাতকে সে কখনো কষ্ট দিতে চায় না। নামাজ পড়ার কিছুক্ষণ পরে আসরের আজান দিয়ে দেয়। হাসিম জান্নাতকে নামাজ পড়তে বলে আর সাবধানে থাকতে বলে, আর যেন রুম থেকে না বের হয় বলে হাসিম জান্নাতের কপালে কিস দিয়ে বের হয়ে যায়। জান্নাত হাসিমকে যত দেখে তত মুগ্ধ হয়। আর কিছু না ভেবে জান্নাত নামাজ পড়ে নিল। আজ অনেকদিন পর যেন মনে শান্তি পাচ্ছে খুব নামাজ পড়ে। জান্নাত রুমে কিছুক্ষণ বসে থেকে তারপর তার বোন আর চাচাতো বোনের রুম খুঁজতে লাগলো। তার বোনেরা আগের রাতে থেকে গেছে, কিন্তু বাকিরা চলে গিয়েছিল। জান্নাতের একটা রুম পরেই ওর বোনেরা আছে। রুমে ঢুকে থেকে তার দুই বোন একজন আরেকজনকে জড়িয়ে ধরে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। দুপুরের ঘুমিয়ে তারা একদম ডুবে আছে। বিকেল হয়ে গেছে, তারা টেরও পায়নি। জান্নাত ওদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর আবার নিজের রুমে চলে আসলো। তারপর নিজের নতুন রুমটাকে দেখতে লাগলো। খুব সুন্দর রুমটা, সব জিনিসপত্র অনেক দামি দামি, রাজকীয় অবস্থা। পুরো রুম সাদা ধবধবে রং করা আছে। রুমের আসবাবপত্রও সব সাদা, হয়তো লোকটার পছন্দের রং সাদা। রুমের একদিকে পুরো দেওয়ালে কাচ দেওয়া আছে, সেটা খেয়াল করেনি, ভারী পর্দায় আড়াল হয়ে আছে সেই জন্য। সেখান দিয়ে জান্নাত পর্দা টেনে দেখলো এখানে ব্যালকনিও আছে। ব্যালকনিটা বড় অনেকটা। একটা সোফা সেট আছে 3 সেটের, আর এক সাইডে আবার একটা গোল টেবিল, সাথে 3টে চেয়ার দেওয়া। ব্যালকনি থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে রুফটপও আছে। এটা ওর খুব ভালো লাগলো। অনেক গাছ লাগানো আছে, একটা দোলনাও আছে। জান্নাতে ছোটবেলা থেকে দোলনা খুব ভালো লাগে, তাই আর দেরি না করে দোলনায় গিয়ে বসে দোল খেতে লাগলো। এদিকে হাসিম নামাজ পড়ে রুমে এসে দেখে রুমে কেউ নেই। এটা দেখে হাসিমের খুব ভয় হতো। এটা দেখে হাসিমের বুকে ভয় লাগতে শুরু করে। জান্নাত কোথায় গেল আশেপাশে খুঁজতে থাকে, বাইরেও তো দেখেনি, মানে বাইরে নেই, আর আসার সময় গেট খোলাও দেখেনি, মানে বাড়িতেই আছে। হাসিম ওয়াশরুমে দেখে আসার পর খেয়াল করলো বেলকনি খোলা আছে, মানে জান্নাত বেলকনিতে গেছে। আর কিছু না ভেবে এই ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে কাউকে না পেয়ে রুফটপের দিকে তাকিয়ে দেখে জান্নাত দোলনায় বসে দোল খাচ্ছে আর খিলখিল করে হাসছে। হাসিম জান্নাতের কাছে দৌড়ে যায়, তারপর আস্তে আস্তে জান্নাতের পেছন থেকে দোলনায় দোলতে থাকে। জান্নাত প্রথমে ভয় পেয়ে যায়, পরে পেছনে ঘুরে দেখে হাসিম দোল দিচ্ছে। কিছুক্ষণ দোল দেওয়ার পর জান্নাতের পাশে বসে যায়, আর জান্নাত হাসিমকে দেখে সরে বসে। কিন্তু হাসিম তো এটা মেনে নেবে না, তাই জান্নাতকে এক ঝটকায় টেনে নিয়ে আসে আর জান্নাতের কোমর জড়িয়ে ধরে। আর জান্নাত হাসিমের ছোঁয়ায় শক্ত হয়ে বসে থাকে। হাসিম আস্তে আস্তে দোল দেয়। সুন্দর মিষ্টি বাতাস বইছে ফুলের গাছ থেকে। খুব সুন্দর বাতাসের সাথে চারদিক তার গন্ধ বয়ে ছড়াচ্ছে, আর পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। জান্নাত বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছে হাসিমের কাঁধে মাথা দিয়ে। হাসিম মুচকি এসে জান্নাতকে ভালো করে ধরে রাখে, কপালে একটা চুমু দেয়। কিছুক্ষণ পর হাসিমও ঘুমিয়ে পড়ে ওভাবেই। এমনিতেই সে ক্লান্ত ছিল অনেক, তাই ঠান্ডার ন্যাচারাল বাতাসে খুব দ্রুত ঘুমে তলিয়ে গেল। কিছুক্ষণ পরে ঘুম ভাঙে জান্নাতের। চোখ না খুলে অনুভব করে কিছুতে আটকে আছে, তাই জান্নাত ছোটাছুটি করতে থাকে। এতে হাসিমেরও ঘুম ভেঙে যায়। জান্নাত চোখ খুলে দেখে হাসিম তাকে জড়িয়ে ধরে আছে আর আস্তে আস্তে চোখ খুলছে, কিন্তু হাসিম চট করে চোখ বন্ধ করে নেয়। জান্নাত ভাবলো আবার ঘুমিয়ে গেছে। জান্নাত হাসিমের মুখের দিকে তাকিয়ে দেখে হাসিমকে দেখতে খুব সুন্দর লাগছে। ছেলেরাও যে এত সুন্দর হয় তা হাসিমকে না দেখলে জান্নাত জানতোই না। কি মায়াবী চোখ, চোখগুলো টানা টানা। মেয়েদের তো টানা টানা চোখ খুব সুন্দর লাগে, ছেলেদেরও বুঝি এত সুন্দর লাগে, তা জান্নাত আজ দেখলো। হাসিমের চোখের গভীরতাও অনেক, তাই তো জান্নাত চোখের দিকে তাকালে নিজেকে ছন্নছাড়া লাগে। সেজন্য জান্নাত হাসিমের চোখের দিকে তাকায় না, তাকালেও খুব কম। চোখের পাপড়িগুলোও কি সুন্দর। হাসিমের ভ্রুগুলো একদম মোটা ও না আবার পাতলাও না, একদম পারফেক্ট, হালকা জোড়া লেগে আছে। হাসিমের ঠোঁটের নিচে তিলটা বেশ আকর্ষণীয়, ইচ্ছে করে একটা কিস দিয়ে দিই। চুলগুলো কি সুন্দর সিল্কি, বাতাসে দুলছে হালকা হালকা। কপালে কিছু চুল পড়ে আছে, কি যে সুন্দর লাগছে দেখে। আমাকে এভাবে খুঁটে খুঁটে দেখা হলে আমি কি এবার চোখ খুলতে পারি? জান্নাত হাসিমের কথা শুনে চমকে উঠে ভ্যাবাচেকা হয়ে যায়, কারণ হাসিম তো চোখ বন্ধ করেছিল। তো বুঝলো কেমন করে যে ও হাসিমকে এভাবে দেখছিল। হাসিম চোখ খুলে জান্নাতকে অবাক হয়ে ভাবতে দেখে
সেটা হাসিমি বলে দিল তার মনের প্রশ্নের উত্তর। কারণ তুমি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় আমি একবার চোখ খুলেছিলাম। কেন জানি মনে হচ্ছিল কে যেন আমার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। তাই চোখ খুলেই দেখি আমার পরীটা আমাকে দেখছে মন ভরে। তাই আমিও তোমাকে দেখার সুযোগ করে দিলাম। আমি তো তোমারই, তাই তোমাকে আমি দেখতে দিয়েছিলাম এতক্ষণ। আমি জানি আমি তাকালে তুমি তাকাতে না আমার দিকে। জান্নাত এসব শুনে আমতা আমতা করতে শুরু করে, কি বলবে বুঝতে পারছে না। হাসিম জান্নাতের আমতা আমতা করা দেখে জোরেই হেসে দেয়। এতে জান্নাত করুণ চোখে হাসিমের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আর হাসিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেলেই হাসিম তা করতে দেয় না, আরও জোরে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জান্নাতের কপালে 2 গালে চুমু দেয়, তারপর ঠোঁটের দিকে এগিয়ে যায়। জান্নাত হাসিমের এভাবে কাছে আসা দেখে ভয় পেয়ে যায়, সাথে অন্যরকম একটা অনুভূতি হয়। তাই নিঃশ্বাস ভারী হতে শুরু করে। হাসিম জান্নাতের ভারী নিঃশ্বাসে আরও উতলা হয়ে যায়। তাই চট করে জান্নাতের মাথার পেছনে চুল ধরে আরেক হাত গালে স্লাইড করে কানের কাছে এনে ঠোঁট বসিয়ে দেয়। জান্নাত চমকে উঠে কি করবে ভেবে পাচ্ছে না, হাত পা কাঁপতে থাকে। কিছুক্ষণ পর সেও আর রেসপন্স না করে থাকতে পারে না। তাই হাসিমের তালে জান্নাতও চুপ করে থাকতে পারে না, চোখ বন্ধ হয়ে আসে আস্তে আস্তে। তারপর জান্নাত হাসিমের পেছনে ছোট চুলগুলো শক্ত করে মুঠোয় নিয়ে নেয়। হাসিম জান্নাতের রেসপন্স দেখে মুচকি এসে আরও কাছে টেনে আনে। কিন্তু তাদের ভালোবাসাবাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ জান্নাতের বোনেরা ঘুম থেকে উঠে তাদের খোঁজ করতে করতে এদিকেই চলে এসেছে অনেকটা। এখন ছেড়ে না দিলে মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। মুখে একটা বিরক্তির ছাপ এনে জান্নাতকে ছাড়তে বাধ্য হয়। জান্নাত হাসিমের মুখ দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু পরক্ষণে কিছুক্ষণ আগের কথা ভেবে লজ্জায় লাল হয়ে গেল। আর ও এতক্ষণ কি করলো এটা ভেবেই আরও লজ্জায় লাল নীল হতে থাকলো। হাসিম বিরক্তি মুখে ব্যালকনির গেটে একবার তাকিয়ে দেখলো এখন ওরা কাছাকাছি আসেনি, তবে যে কোনো মুহূর্তে চলে আসবে। হাসিম ওদিক থেকে চোখ সরিয়ে জান্নাতের দিকে চোখ করতেই জান্নাতের লজ্জামাখা মুখে চোখ আটকে গেল। হাসিম জান্নাতের কানের কাছে বলতে লাগলো, সুইট হার্ট, তুমি যেভাবে লজ্জা পেয়ে তোমার মুখ লাল রং ধারণ করেছো, আমি তো এখন আপেলটা টমেটো ভেবে খেয়ে নেব। উফ, তোমার বোনগুলো আসার আর টাইম পেল না, আমার রোমান্সে ব্যাঘাত ঘটালো। তবে তোমার ওই সুইটস লিপস দুটোতে হারিয়ে গিয়েছিলাম। উফ, আর একবার দাও না প্লিজ, তুমি তো লজ্জায় লাল হয়ে গেছো। এই অসফল লোকটা কি খারাপ? ছি, আমাকে আর কত লজ্জা দেবে? লজ্জায় আমি কোথায় লুকাই বুঝতে পারছি না। হাসিম আবার আশপাশে একটু ভালো করে দেখে নিল। জান্নাতের বোনগুলো রুমের মধ্যেই ওদের ডাকাডাকি করছে। হাসিম তো গেট বন্ধ করেছে, মানে বাইরে থেকে ডাকছে, তাই আস্তে আস্তে আওয়াজ আসছে, তবে শোনা যাচ্ছে ওদেরই ডাকছে। হাসিমের কথাটা মনে পড়তে আবার জান্নাতকে টেনে জান্নাতের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। জান্নাত হঠাৎ এমন হওয়ায় ভয় পেয়ে গেছে। তারপর ছোটার জন্য হাসিমকে হাত দিয়ে হাসিমের বুকে মারতে থাকে। কিন্তু হাসিম তো হাসিমই, সে তো তার কাজ এক মনে করেই চলেছে, খুব তৃপ্তিতে মন ভরে খেয়েই তারপর ছাড়লো। তারপর জান্নাতের কপালের সাথে কপাল টিকে হাতে হাত রেখে দুজনেই হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর হাসিম বলে ওঠে, জান, তোমার ঠোঁট মধুর মতো, একবার খেলে মন ভরে না। কি লুচু ছেলে, এমন করে কেউ বলে? আচ্ছা, লোকটাকে আমার এখন বিরক্ত লাগে না কেন? এটা হয়তো কবুল শব্দের শক্তি। আর অন্য কেউ হলে এতক্ষণে ওকে থাপড়িয়ে চুল ছেড়ে ও নিউজ করে দিতাম, কিন্তু ওনাকে পারি না। কেমন জানি ওনাকে দেখলেই সব গুলিয়ে যায়। ছি, এসব কি বলছেন? প্লিজ ছাড়ুন আমাকে। ওরা ডাকছে অনেকক্ষণ থেকে, আমাকে না পেলে ভয় পেয়ে যাবে। এত বড় বাড়িতে একাই আছে। না, আর একটু থাকি না প্লিজ। প্লিজ ছাড়ুন এবার, রোদ লাগছে অনেক। ও ইয়েস, তাই তো, আমি আর এক মুহূর্তও থাকবো না। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এই রোদে ঘেমে গেছে আমার পরীর মতো বউটা, কত কষ্ট দিয়ে ফেললাম। কথাটা বলেই হাসিম তাড়াহুড়ো করে জান্নাতকে কোলে নিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। কি করছেন? কোলে নিলেন কেন? ছাড়ুন। না, ছাড়বো না। আমি থাকতে তোমার কষ্ট করে হাঁটতে হবে কেন? এই রোদে তোমাকে আর এক মুহূর্তও এখানে রাখবো না। তুমি আমার জান, তোমার কষ্ট সোজা আমার বুকে গিয়ে লাগে। এই লোকটা আমাকে নিয়ে কেন যে এত পজিটিভ বুঝি না। মানুষ কি সত্যি কাউকে এতটা ভালোবাসতে পারে? ইস, কি সুন্দর চেহারা, মনে হচ্ছে তার চেহারা দিয়ে নুরানি বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ তাকে কি সুন্দর করে নিজে হাতে গড়েছেন। এই মানুষটা নাকি আমার সব।
সত্যি কি আমি এত ভাগ্যবান? উনি নিশ্চয়ই কত মেয়ের ড্রিম বয়, আর এই উনিটাই আমার, শুধুমাত্র আমার। হঠাৎ পাওয়া কিছু, নিজেও ভাবতে পারিনি নিজের জীবনে এমন কিছু পাবো, এত ভালোবাসা পাবো। হাসিম জান্নাতকে দেখে মুচকি এসে আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর রুমের বেডের উপর জান্নাতকে বসিয়ে হাসিম দরজা খুলে দিল। আর জান্নাতের বোনেরা হুড়মুড় করে ঢুকে পড়লো। আর কাঁদোকাঁদোভাবে তারা বলতে লাগলো, আপি তুই দরজা খুলছিলি না কেন? জানিস আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। ও কিছু না বোন, ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসি। ততক্ষণে হাসিম ফ্রেশ হয়ে গোসল সেরে চলে আসে। আর জান্নাতের বোনেরা তাদের রুমে যায়। এদিকে জান্নাত হাসিমকে দেখে বিষম খেলো। হাসিম একটা টাওয়াল পরে মাথা মুছতে মুছতে বের হয়ে আসে। হাসিমের মাথা চুল বেয়ে পানি পড়ছে, কিছু পানি বুকে বেয়ে পড়ছে, বুকের লোমগুলো লেপ্টে আছে। জান্নাত পলকিনভাবে চেয়ে আছে। আর হাসিম আয়নার সামনে গিয়ে আয়নায় জান্নাতকে দেখে তার দিকে চেয়ে আছে। হাসিম মুচকি এসে ধীরে ধীরে জান্নাতের একদম সামনে এসে দাঁড় করায়। কিন্তু জান্নাতের সেদিকে কোনো ধ্যান নেই, সে তো হাসিমকে দেখতে ব্যস্ত। খারাপ, আমি এখনো ফ্রেশ হইনি আর আপনি বারবার শুধু আমাকে ওসব করছেন। ওসব কি করছি জান? ওসব মানে বোঝেন না? আমি এখনো ফ্রেশ হইনি, ব্রাশ না করে এসব কি করছেন? ও, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি ব্রাশ করে আসার পর করব? আমি এটাও বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছিলে? ভালো লাগে না। কথাটা বলে জান্নাত দ্রুত একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। হাসিম হাসতে হাসতে বলল, আরে আসতে যান, পড়ে যাবে তো। জান্নাত ওয়াশরুমে ফ্রেশ হয়ে গোসল করে এখন বিপদে পড়েছে। বের হবে কেমন করে বুঝতে পারছে না, কারণ ও শাড়ি নিয়ে এসেছে। আজ তো মায়ের বাসায় যাবে, সেহেতু নতুন বউ হিসেবে শাড়ি পরা লাগবে। কিন্তু ও তো শাড়ি পরার কোনো বিন্দুমাত্র ধারণা নেই। জান জান, কি করছো এতক্ষণ ধরে? বের হয়ে আসো জলদি, আমাদের ওখানেও তো বের হতে হবে, লেট হয়ে যাবে। উফ, এটাই কম ছিল এখন? এভাবে কিভাবে বের হবো? এখন উনিও তো রুম থেকে বের হয়নি। হাসিম এবার দরজায় বাড়ি দিতে শুরু করেছে। জান্নাতের দেরি দেখে সে ভয় পেয়ে গেছে। কিছু হলো না তোর আবার? জান জান, কথা বলো না কেন? দরজা খোলো, আমার কিন্তু ভয় করছে। তুমি বের হও, না হলে দরজা ভেঙে ফেলবো আমি। হাসিমের জ্বালায় জান্নাত ভয় পেয়ে তাড়াতাড়ি শাড়ি কোনোরকম পেঁচিয়ে বেরিয়ে আসে। আর হাসিম জান্নাতকে দেখে তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরে। জান, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, দেখি তোমার কিছু হয়নি তো জান? হাসিম জান্নাতকে ঘুরিয়ে ফিরে দেখতে শুরু করে, কিন্তু ও খেয়াল করেনি যে জান্নাত শাড়ি পরেছে যেভাবে কেউ দেখলে হেসে গড়াতে পারে। জান্নাত চুপচাপ শাড়ি খামচে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। আর জান্নাতের সাড়া না পেয়ে ধমকে ওঠে হাসিম। কি হলো, কথা বলো না কেন? কি হয়েছিল? বের হচ্ছিলে না কেন? তুমি জানো না তুমি আমার জান, তোমার কিছু হলে আমি মরে যাব। হাসিমের এই কথা শুনে জান্নাত চমকে যায় আর হাসিমের দিকে তাকায়। তারপর জান্নাত হঠাৎ করেই কাঁদতে শুরু করে। কি হলো জান, কান্না করছো কেন? কি হয়েছে আমার কলিজাটার? দেখি তাকাও আমার দিকে। শাড়ি জন্য দেরি হচ্ছিল। ইস, এর জন্য দেরি করতে হবে? হাসিম জান্নাতের দিকে তাকিয়ে দেখে কোনো রকম শাড়ি বেঁচিয়ে রেখেছে। দেখি এদিকে তাকাও জান, এই সামান্য কারণে আমার জানটা তার মুক্তোর মতো পানিগুলো মাটিতে ফেলে নষ্ট করে ফেলছে। আমার বউটা শাড়ি পরতে পারে না তো কি হয়েছে, তার জন্য এই আমি আসি তো। দেখি আসো, আমি পরিয়ে দেই। হাসিম জান্নাতের চোখের পানি মুছিয়ে মোবাইলে ইউটিউব দেখে শাড়ি পরাতে চায়। আর জান্নাত হাসিমের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। কি হলো, মোবাইল নিলে কেন? দাও, না হলে শাড়ি পরিয়ে দেব কেমন করে? আপনি দেখবেন না, ওই মেয়েটার পেট দেখা যাচ্ছে ভিডিওতে, আপনি ওদিকে তাকাবেন না। এই বলে জান্নাত হাসিমের চোখ ঢেকে দেয়। আরে কি করছো? না দেখলে কেমন করে তোমায় শাড়ি পরাবো বলো? আমি তো কখনো কাউকে দেখিনি পরাতে, বা পরাইনি কখনো। না, তবুও দেখতে দেব না। আপনি ওদিকে তাকাবেন না, আপনি আমার দিকে তাকান। ওই মেয়ের নাভি দেখা যায়। আপনি আমাকে দেখবেন, আমার নাভি দেখবেন। আমি থাকতে অন্য মেয়েকে দেখবেন কেন? হাসিম এসব কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল আর বুঝতে চেষ্টা করছিল জান্নাতের সব কি বলছে। পরে একটা শয়তানি স্মাইল দিয়ে বলল, আচ্ছা দেখবো না, শুধু তোমার নাভি দেখবো। হাসিম যখন এসব বলে তখনই জান্নাতের খেয়াল হয় যে ও একটু আগে কী সব বলছিল। ছি, কী সব বললাম আমি? কোথায় দেও দেখি, তুমি দেখতে না দিলে কিন্তু আমি ওই মেয়েটার দেখবো এখন। এই কথা শুনে জান্নাত দুই হাত দিয়ে হাসিমের চোখ ঢেকে ফেলে। আর হাসিম মুচকি এসে বলল, আচ্ছা জান, ওর দেখবো না আমি তো আমার মিষ্টি পরি বউটার দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমার দেখেন।
জান্নাত রাগে কি বলছে কিছুই জানে না, আর হাসিম মজা নিচ্ছে। জান্নাত পেটের শাড়ি সরিয়ে ফেলেছে, আর হাসিমের মাথা খারাপ অবস্থা। এই মেয়ে রাগে পাগল হয়ে গেছে, আর ওকেও পাগল করে ফেলছে। হাসিম জান্নাতের নাভিতে চুমু খেয়ে সরে গিয়ে পেটের শাড়ি নামিয়ে দেয়। হাসিমের ঠোঁটের স্পর্শে জান্নাত চমকে ওঠে আর কেঁপে ওঠে। পরে কি বলেছে মনে করে জান্নাত লজ্জায় লাল হয়ে যায়। আর হাসিম নিচ থেকে দাঁড়িয়ে জান্নাতের কানের কাছে বলে, আজ তো তুমি আমায় পাগল বানিয়ে দিতে জান। উফ, আচ্ছা, আর লাল নীল কালো হতে হবে না। আমি রাসেলের বোন রাইসাকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে শাড়ি পরিয়ে দেবে। আমাকে তো আর অন্যের নাভি দেখতে দেবে না, তাই বউকে নিজ হাতে শাড়ি পরার চান্স পেলাম না।